শুভেচ্ছা নিন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারোয়ার। আজকের আলোচনায় দর্শক আজকে বাংলাদেশের যে মার্কিন স্যাংশন জারি করা হয়েছে বাংলাদেশের ৭ জন কর্মকর্তার উপর এবং প্রতিষ্ঠান র‍্যাব সহ যে স্যাংশন মার্কিন স্যাংশন সে বিষয়টি সহ বাংলাদেশের যে চলমান রাজনৈতিক পরিস্থিতি সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমার অতিথি হিসেবে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। ইব্রাহিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক শুকরিয়া, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার দর্শক শ্রোতা মণ্ডলীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা, ওনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। জেনারেল ইব্রাহিম, আপনি একজন চৌকস সেনা কর্মকর্তা। আপনি দীর্ঘদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক জায়গায় আপনি দায়িত্ব পালন করেছেন। আপনি বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক। আপনি গত ১৪ বছর ধরে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। তো আপনি জানেন যে মার্কিন যে স্যাংশনটি আরোপ করা হয়েছে বাংলাদেশের ৭ জন কর্মকর্তা এবং র্যাব বাহিনী সহ র্যাবকে ইনক্লুড করা হয়েছে। তো এই নিষেধাজ্ঞা প্রায় ১ মাস পার হয়ে গেল। গত ডিসেম্বরের ১০-১১ তারিখে এই নিষেধাজ্ঞাটি আমরা পেয়েছি, স্যাংশনটি আমরা পেয়েছি। তো এর পরবর্তী যে পদক্ষেপগুলো সরকার নিয়েছে, এবং আপনি নিশ্চয়ই আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছেন যে তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি মানুষ হত্যা হয়, পুলিশ ১,০০০ মানুষ হত্যা করে প্রতি বছর, আমাদের এখানে ১০ বছরে ৪০০ মানুষ মারা গেছে, ইত্যাদি ইত্যাদি। এবং যে পদক্ষেপগুলো তারা নিয়েছেন এর প্রেক্ষিতে আপনি কি মনে করেন এগুলো কতটুকু কার্যকর পদক্ষেপ এবং এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আজকে বাংলাদেশে এখন রাত্রে ৯টা ৪০ এবং আপনার প্রখ্যাত চ্যানেলে আপনার ইন্টারভিউর মাধ্যমে আমি জনগণের সামনে উপস্থিত হয়েছি। আমার পক্ষ থেকে এবং যেহেতু একজন রাজনৈতিক কর্মী, বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আমি পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার বক্তব্যটা শুরু করছি। আপনি এমন একটা সময়ে ইন্টারভিউটা নিচ্ছেন আমার, যে সময়টা আসলে খুবই ডেলিকেট। তো ঘটনাক্রমে এমন যে আজকে সারাদিন আমার গায়ে জ্বর ছিল আর কাশি ছিল। আপনি সকালে যখন অ্যাপয়েন্টমেন্ট নেন তখনও জ্বর এবং কাশি। তো এখনো কিন্তু যেহেতু জনগণের একটা প্রত্যাশা থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় তাদের মনে একটা ভালোবাসা আছে, তারা শুনতে চায়, তাই আর আমি আপনাকে না করি নাই। আমার গলার স্বরটা কিন্তু স্বাভাবিক থেকে একটু ভিন্ন। জি। আপনি যেই প্রশ্নটা তুলেছেন, এই মার্কিন স্যাংশনটা, এটা কোনো বাংলাদেশের জন্য আলাদাভাবে করা কোনো আইন না। এটা বাস্তবতা। তবে তারা এই আইনটা বা ধারাটা বা বিধিটা কখন এপ্লাই করবে, কোন দেশের কোন নাগরিকের বিরুদ্ধে করবে, এখানে একটা ডিসক্রিশন বা তাদের নিজস্ব বেছে নেওয়ার অধিকার আছে। তো আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত যে বাংলাদেশ এরকম একটা সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের একটা অংশ থেকে, বৈধ অংশ থেকে আমাদের কিছু নাগরিকের উপরে, আমাদের কিছু কর্মকর্তার উপরে একটা স্যাংশন এসেছে বা একটা নিষেধাজ্ঞা এসেছে। এটা হলো একটা দুঃখজনক ব্যাপার। এর কারণ হচ্ছে ডিফ্যাক্টো এই কথাটাই বলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু মহলে, যে আমাদের এই লোকেরা কোন না কোনো কাজ করেছে যে কাজগুলোর জন্য স্যাংশনটা হয়েছে, এবং কাজগুলো ডেফিনেটলি ইতিবাচক না। তো যদ্দূর আমার শুনেছি, জেনেছি মিডিয়ার মাধ্যমে আর কি, আমরা তো আর সরকারি লোক না, আমি সরকারের তদন্ত করতে পারছি না। তো যতটুকু শুনেছি এবং দেখেছি সেটা হলো যে মানবাধিকার ইস্যুতে গুম, অপহরণ, অযথা অত্যাচার ইত্যাদির কারণে তারা কিছু এক্সেস, ইংরেজিতে এটাকে আমরা বলতে পারি এক্সেস, EXCESS, এক্সেস করেছে বা সীমা লঙ্ঘন করেছে। কিন্তু এটাও বাস্তবতা। আমি এক বাক্যে যদি এটা না বলি, বাংলাদেশের জনগণ বা মানুষ হয়তো আমাকে বলবে, বা যারা কর্মরত আছেন তারাও বলবে যে আপনি একজন সচেতন নাগরিক, প্রাক্তন সেনাবাহিনীর কর্মকর্তা, এখন ৭৩ বয়স চলছে, আপনি পুরো সত্যটা বললেন না, অর্ধেক কেন বললেন? সেটা হলো এই
যে র্যাব বলুন, পুলিশ বলুন, তারা কিন্তু জনগণের উপকারার্থে, দেশের উপকারার্থে অনেক কাজ করেছে, এটা সত্য। কিন্তু তাদের কিছু সংখ্যক ব্যক্তি, রাজনৈতিক সরকারের কিছু সংখ্যক ব্যক্তি দ্বারা প্ররোচিত হয়ে অথবা রাজনৈতিক সরকারের কিছু ব্যক্তি দ্বারা উৎসাহিত হয়ে পৃষ্ঠপোষকতা পেয়ে তারা কিছু কাজ করেছে যেটা মানবাধিকার লঙ্ঘন। আমি অন্য একটা টক শোতে বাংলাদেশে বলেছি যে এমন একটা সময় আসতেই পারে যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সরকার বলবে, যেটাকে বলা হয় ডাম্পিং, DUMPING, আমরা রাজনৈতিক সরকার এইসব কাজ করার জন্য এক্স কর্মকর্তা বা ওয়াই কর্মকর্তাকে এগুলা বলি নাই, তারা করছে কেন, এবং তাদেরকে তখন আউটকাস্ট করে দিবে, OUTCAST, আউটকাস্ট, একদম বাইরে ফেলা দিবে। তো এটা একটা বাস্তবতা। কিন্তু ওনারা কিছু করেছেন, এটা নিজেদের হাতের কামাই, নিজেদের হাতের কামাই। এখন আরেকটা কথা হলো যে আপনি বর্তমান মার্কিন সরকারের আমলে না, গত সরকারের বা তার আগের সরকারে, ডোনাল্ড ট্রাম্পের আগে বা বারাক ওবামা সাহেবের আগে একজন অ্যাম্বাসেডর আমাদের এখানে ছিলেন, ড্যান মোজিনা। জি, ড্যান ড্যান মোজিনা অ্যাম্বাসেডর হিসেবে চাকরি করার 12 বা 14 বছর আগে মার্কিন এমবেসি ঢাকায় আর একটু মধ্যম সারির কর্মকর্তা হিসেবেও চাকরি করে গিয়েছিলেন। তো সেই ড্যান মোজিনাকে বাংলাদেশ সরকারের একজন ঊর্ধ্বতন মন্ত্রী একটু টিটকারি মেরে বলেছিলেন, কাজের মেয়ে মর্জিনার থেকে এর আর বেশি কি। কাজটা কিন্তু খুব ভুল ছিল, করতে হয় না, একটা দেশের রাষ্ট্রদূতকে এরকম ভাবে আপনি বলেন না। এখন আমাদের দেশে এমন একটা ধারণা তৈরি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একান্তভাবেই বৈরিতার কারণে বা প্রতিহিংসার কারণে বা হিংসার কারণে বা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার কারণে এই ধরনের কাজগুলো করছে বা পদক্ষেপ নিয়েছে। এটা মানুষের অনেকের মনে এটা আছে। আমি পুরোপুরি এটাকে সমর্থন করতে পারি না, পুরোপুরি অসমর্থনও করতে পারি না। আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অনেক ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করেন। ওই ধারাবাহিকতায় বাংলাদেশের কিছু সংখ্যক ব্যক্তি এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। আজকে বাংলাদেশ সময় আমি যেটি আপনাকে বলছিলাম যে এই যে 1 মাস পার হয়ে গেল, এর মধ্যে সরকারের যে পদক্ষেপ বা সরকারের যেসব প্রতিক্রিয়া আমরা দেখলাম, সেটি কি আপনি যথোপযুক্ত মনে করেন? অর্থাৎ একটি সমস্যা তৈরি হয়েছে, এটি সমাধানের জন্য সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো আপনি কি মনে করেন? আগুন তো লেগে গেছে, এখন ধোঁয়া হচ্ছে। সরকার পদক্ষেপ আসলে সরকারের সামনে মার্কিন যুক্তরাষ্ট্র যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা বা ব্যক্তিদের প্রসঙ্গে এই নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করেছেন, তাদের ট্র্যাক রেকর্ড, এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আছে, বাংলাদেশের মিডিয়ার হাতে আছে, আপনার হাতেও আছে। আমরা সাধারণ নাগরিক রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি, হয়তো এত কাগজপত্র, পেপার ক্লিপিং, কাটিং আমরা রাখি নাই, কিন্তু মানুষের কাছে এগুলো কর্মগুলো লেখা আছে, what you have done. ফর এক্সাম্পল আর কি, আপনি যদি মনে করুন এখন থেকে 7 বছর বা 8 বছর আগে নারায়ণগঞ্জে র্যাবের অধিনায়ক কর্তৃক তার কয়েকজন অফিসারকে আদেশ দিয়ে তারা টিম ওয়ার্ক হিসাবে একটা টিম মিলে 7 জন ব্যক্তিকে মার্ডার করেছিলেন, পেট কেটে ফেলেছিলেন, আতুরি ভুতুরি বের করে ফেলেছিলেন, তারপরে ইট টিট বাইন্ধা শীতলক্ষ্যা নদীতে ডুবাই দিছিলেন। এখন কি কারণে আল্লাহ এই মৃতদেহগুলোকে আবার ভাসায় দিছে আমি জানি না, সাধারণত ভাইসে ওঠার কথা না, কারণ এত ইট বানছে যেটা ভাসার কথা না। এটা ভাইসে না উঠলে আপনি কি পৃথিবীতে কোনো বান্দা আপনাকে বিশ্বাস করাতে পারতো যে 7টা মার্ডার র্যাব করেছে? সুতরাং র্যাব কক্সবাজারের ছেলেটার নাম বোধহয়, ভদ্রলোকের নাম বা ছেলেটার নাম বোধহয় একরাম, মনে হয় একরাম, যদ্দূর মনে আসছে, তিনি ছাত্রলীগ বা যুবলীগ করতেন। তাকে র্যাব যখন ক্রস ফায়ারে দেয়, তিনি মোবাইল ফোনে তার বলে দিয়েছিলেন, টিপ অন করে রেখেছিলেন, এবং এটা তার কন্যা বা তার স্ত্রী শুনতেছিলেন, তাদের কান্না রেকর্ডের আছে, তার বক্তব্য রেকর্ডের আছে। এগুলো হচ্ছে এই জন্য যে তারা একটা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু কর্মকর্তা, যেমন কিনা ওসি প্রদীপ সাহেব কক্সবাজার টেকনাফের কিছু কিছু কর্মকর্তাকে বাংলায় তারা ধরাকে সরা জ্ঞান করতেন। তারা এমন ভাবে বক্তব্য এখনো রাখেন কিছু কিছু কর্মকর্তা, as if they are the owners of this বাংলাদেশ, as if তারা বাংলাদেশের মালিক, তারা মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর থেকে 1 ডিগ্রি উপরের প্রধানমন্ত্রী,
তাদের হুকুমে বাংলাদেশ চলবে, তারাই প্রধানমন্ত্রী বানাইছে, তারাই ইলেকশনের মধ্যে আকাম কুকাম করায় সরকারকে ক্ষমতায় আনছে, তাদের কথার উপরে কিছু বলার নাই। এই যে কাজগুলো, এটা অত্যন্ত খারাপ কাজ। তো আমি বলবো সরকার কর্তৃক গৃহীত রেমেডিয়াল পদক্ষেপ বা সমস্যা সমাধানের পদক্ষেপ কোনো মতেই নট ওয়ার্থ মেনশনিং, এমন কোন উল্লেখযোগ্য কিছুই নাই। উকিল লাগাবে, ব্যারিস্টার লাগাবে, লবিস্ট লাগাবে, এটা করবে এটা করবে, এই ধরনের অনেক কথাবার্তা পেপারে টেপারে শোনা যাচ্ছে, কিন্তু দিজ আর অফ নো ইউজ। ফাইনালি এই স্যাংশন গুলো থাকবে যতক্ষণ পর্যন্ত, এখন আপনি ওই কথাটা তো এখনো পারেন নাই, যতক্ষণ পর্যন্ত দুটি রাষ্ট্রের মধ্যে কথাবার্তার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে একটা ফয়সালার মধ্যে আসা না যাচ্ছে। না, এখন তো দেখা যাচ্ছে যে কদিন আগে আমরা গত দুদিনের আগে দেখলাম যে সরকার ইতিমধ্যে $2.3 বিলিয়ন গত 8 বছরে লবিস্ট ফার্মের মাধ্যমে ব্যয় করেছে মার্কিন সরকারের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায়, এবং মানে অনেক কিছু ওভারলুক করে যাওয়ার জন্য বা তাদের স্বার্থে। কিন্তু কাজ তো হলো না, কাজ তো হলো না এবং কাজ হলো না। এবং আমরা যেটি দেখছি যে ব্যক্তিগত পর্যায়ে আমরা বিভিন্ন রকম খবর পাই যে অমুকের পাসপোর্ট বাতিল, তমুকের পাসপোর্ট বাতিল, এরকম নানা রকম বিষয় থাকে। যেহেতু পাসপোর্টের বিষয়টি তার ব্যক্তিগত বিষয়, সে কারণে তারা অফিসিয়ালি এটি ডিক্লেয়ার করে না, মানে ভিসার বিষয়টি। তো এখন কি করা যায়? অর্থাৎ সরকারের পদক্ষেপে আপনি সন্তুষ্ট নন, তো কি করা যেতে পারে? অর্থাৎ বাংলাদেশকে তো এই বিপদ থেকে, যদিও এটা বাংলাদেশের উপরে স্যাংশন, দায়ী কিছু ব্যক্তি, দায়ী কিছু ভুল সিদ্ধান্ত, দায়ী রাজনৈতিক নেতৃত্ব, তো কি করতে পারি আমরা? মানে আলটিমেটলি তো সবাই বাংলাদেশী। আলটিমেটলি সবাই বাংলাদেশী, কিন্তু সবাই বাংলাদেশী হলেও তো সবাই বাংলাদেশের স্বার্থ তো দেখে নাই। আমি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আই ক্যানট ডিফেন্ড দেম, কারণ ওনাদের কর্মকাণ্ড তো বাংলাদেশের মাটিতে দেখা গেছে। কুষ্টিয়ার একজন সম্মানিত এসপি কি বলেছেন, বরিশালে কি করেছেন, একটা উপজেলার নির্বাহী অফিসারের উপরে কি হয়েছে, এগুলো তো ওনাদের কথাগুলো ইউটিউবে ভাইরাল। বাংলাদেশ সরকার কি বলেছে, তোমরা বাংলাদেশ সরকারের কর্মকর্তা, তোমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা, তোমরা কেন রাজনৈতিক বক্তব্য দিচ্ছ? এই সরকার বাংলাদেশের সরকারি কর্মকর্তাগণকে তাদের পেটোয়া বাহিনী বানিয়ে ফেলেছে। যাদের মধ্যে একটুখানি গায়রত আছে, ইজ্জত আছে, আত্মসম্মান আছে, তারা এখনো দাঁড়ায় আছে, আর যাদের নাই তারা একদম বেচা গেছে, তাদের আত্মাটা বিক্রি হয়ে গেছে আর কি। তাদের সোল, they have sold their soul to the political whims and wishes of the political government. এখন আমরা বাংলাদেশের জনগণ এখানে ডিফেন্ড করার কিছুই নেই। বাংলাদেশ সরকার যদি স্বীকার করে যে এগুলা হয়েছে, আমি একটা ছোট উদাহরণ দিতে পারি, একদম ছোট উদাহরণ। সেটা হলো 1987-88 সালে আমি যখন পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে ব্রিগেড কমান্ডারের দায়িত্বে ছিলাম এবং সেখানে রিজিয়ন কমান্ডার ছিলাম, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসেছিল এক গাদা অভিযোগ নিয়ে, এত বড় মোটা মোটা ফাইল নিয়ে, এবং বাংলাদেশ সরকার আমাকে বলল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যাচ্ছে, তারা তোমাদের ওখানে তদন্ত করবে, তোমাদেরকে জেরা করবে, তোমরা বলবা। I said fine, absolutely transparent, they must come, তারা আমাকে জিজ্ঞেস করুক, তারা আমাকে কথা বলুক, আমি উত্তর দিব। যদিও বেশিরভাগ ঘটনা আমার আগের আমলের, কিন্তু হাকিম নড়ে তো হুকুম নড়ে না। যেহেতু আমি ব্রিগেড কমান্ডারের চেয়ারে আছি, আমার চেয়ারকে তার উত্তর দিতে হবে। আমার মনে আছে আলুটিলা নামক একটি বিখ্যাত স্থানে বসে আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আইরিন বলে পুরা নামটা ভুলে গেছি, একজন ভদ্র মহিলা ম্যাডাম ছিলেন, ওনারা এসেছিলেন, আর 4-5 জনের টিম এসেছিলেন। আবার হংকং থেকে প্রকাশিত একটা ম্যাগাজিন ছিল যার নাম হচ্ছে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ, তার সম্পাদকের নাম হচ্ছে ডেরেক ডেভিস। সে বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে পত্র লিখে বললেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার কাছে এতগুলো অভিযোগ আছে, আমি এগুলো তদন্ত করতে চাই। হোসেন মোহাম্মদ এরশাদ তাকে অনুমতি দিলেন, তিনি দেশে আসলেন, তিনি গণশুনানি করলেন, খাগড়াছড়িতে গেলেন, চাকমা, ত্রিপুরা, মাননা ব্যক্তিদের সাথে কথা বললেন, গভর্নমেন্ট অফিসারদের সাথে কথা বললেন। তারপর তিনি একটা রিপোর্ট তার ম্যাগাজিনে ছাপালেন 23শে মার্চ 1989 তারিখের ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউতে এটা প্রচারিত হয়েছে। আপনারা এনিওয়ান ক্যান গো টু দ্য আর্কাইভস এন্ড সি ইট। আমি এই জন্য বলছি, এখন আমরা যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওই অভিযোগগুলোকে তদন্ত করান স্বচ্ছভাবে, দেন দে ক্যান টেক এ স্ট্যান্ড। তারা তো বাংলাদেশ সরকারকে বলতেই পারে যে তোমাদের কাছে যে ইনফরমেশন আছে এগুলো ভুল। আর আপনি যেরকম বললেন যে অমুকের পাসপোর্ট, অমুকের এটা, এগুলো আমরাও এখানে ঢাকা শহরে বসে শুনি। অ্যাকচুয়ালি আমাদের কাছে তার অন্য কোনো উপায় নাই যে তথ্যগুলোকে যাচাই বাছাই করব। আমরা খালি ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে দেখতেছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লাইটে অমুককে উঠতে দেয় নাই, আমেরিকার অমুক এয়ারপোর্টের থেকে অমুককে নামাইয়া দিছে,
এই ধরনের কথাবার্তা শুনতেছি, কিন্তু এগুলো আমাদের পক্ষে যাচাই বাছাই করা কোনো মতেই সম্ভব না। কিন্তু আমি বলবো যে বাংলাদেশের ইজ্জতটা আন্তর্জাতিক মহলে বা অন্ততপক্ষে পাশ্চাত্য মহলে একটু ক্ষুণ্ণ হয়েছে, মানহানি হয়েছে। এটা আমি আপনার সামনে একটু স্বীকার করলাম আমার মতে। এই যে আসলে জি, আপনি আপনার জি কোনো বল কথা থাকছেন? আচ্ছা। না এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্যাংশন, এটি তো আসলে আপনার জি যে বলেন। যে ৬-৭ জন ব্যক্তি বা র‍্যাব বা এদেরকে কেন্দ্র করে ১ম দফায় আসলেও এটির ইমপ্যাক্ট অনেক বড় এবং আমার তো মনে হয় যে এরা শুধু এই ঘটনাগুলোকে নিয়েই একটি পদক্ষেপ নেয় নাই। এদের হাতে অনেক তথ্য আছে এবং আপনি জেনেছেন যে এর কয়েকদিন পরেই তারা আ ঘোষণা করেছে অভিজিৎ হত্যাকাণ্ডের জন্য তথ্য চেয়ে $5 মিলিয়ন এর পুরস্কার ঘোষণা করেছে। মা অভিজিৎ অভিজিৎ হামলাকারীদের বিষয়ে, যেটি মীমাংসিত আদালতে। যেখানে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে ২ জনকে পলাতক দেখিয়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে। সেটি নিয়ে তারা জানতে চেয়েছেন, তথ্য জানতে চেয়েছেন। সেটি এক ধরনের অনাস্থা। পাশাপাশি আপনি জানেন যে আ এখানে এখানকার একটি আ ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেটিভ অর্গানাইজেশন গ্লোবাল ফাইন্যান্স তারা জি 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 বলছে যে গত ৫ বছরে প্রায় বেশ কয়েক বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের আ কনস্ট্রাকশন খাতে হাউজিং সেক্টরে ইনভেস্ট হয়েছে যেগুলো মেক্সিমাম ব্লাক মানি। গত ৬ ডিসেম্বর প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে যারা এককালীন অর্থে বাড়ি বা সম্পদ কিনেছে, এ এ ব্যবসা কিনেছে, তাদেরকে তাদের সম্পদের অ্যান্টি কারাপশন এর ক্লিয়ারেন্স নিতে হবে। তো জি আমরা তো দেখছি যে একটির পর একটি পদক্ষেপ আসছে। এর মধ্যে আপনি জানেন যে সাউথ আফ্রিকান ৩ টা দেশের জিএসপি বাতিল করা হয়েছে। জি তো এ সব মিলিয়ে এখন আমাদের কি করা উচিত? অর্থাৎ আমি তো মনে করি না যে এই সাপটায় থেমে যাবে। এই এই পা আপনি আপনি যে ধারণাটা করছেন এই ধারণাটা আমিও করি। ইট ইজ অনলি দি টিপ অফ দ্য আইসবার্গ। সমুদ্রের পানিতে যখন একটি বিশাল আকারের শিলাখণ্ড বা বরফের টুকরা ভাসে, তো সেই শিলাখণ্ডের ৯ ভাগের ১ ভাগ পানির উপরে থাকে, ৯ ভাগের ৮ ভাগ পানির নিচে থাকে। ঐরকমই একটি শিলাখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ১৯১১ সালে টাইটানিক নামক বিখ্যাত জাহাজ ডুবে গিয়েছিল। তো আমি মনে করি যে এটাকে যদি একটা শিলাখণ্ডের সঙ্গে আমরা তুলনা করি, সেই শিলাখণ্ডের সঙ্গে বর্তমান আওয়ামী লীগ সরকারকে যদি একটি জাহাজের প্রতীকী অর্থে মনে করি, এই জাহাজটি এই শিলাখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ফেটে যাবে। ফেটে যাওয়ার পর জাহাজের তলদেশ দিয়ে পানি ঢুকবে। পানি ঢোকার পর নাবিকগণ লাফায় লাফায় সমুদ্রে পড়বে যান বাঁচানোর জন্যে। রাবারের ডিঙ্গি বোট নিয়ে বা গোল আকারের রাবারের বয়া নিয়ে যান বাঁচানোর জন্য। জাহাজটা আল্টিমেটলি ডুবে যাবে। সেটা হচ্ছে একটা সময়ের ব্যাপার। অনেক বড় জাহাজ হলে ডুবতে একটু সময় লাগে। আর আমাদের দেশের ছোট, ছোট লঞ্চগুলো হলে ফেরিঘাটের কাছেও ৩-৪ মিনিট ৫ মিনিটের মধ্যে ডুবে যায়। তো তলদেশ ফেটে গেলে এক এ এ একটা নৌযান ভেসে থাকতে পারে না। তো আমি এটা বলছি যে বর্তমান মার্কিন সরকার যেহেতু জো বাইডেন প্রেসিডেন্ট মহোদয় ঘোষণা করেছিলেন উনার ইলেকশনের আগে, ইলেকশনের পরে আমেরিকার আমেরিকার প্রতিপত্তি, আমেরিকার এটাকে কি বলবো? বিশ্বব্যাপী যে তার একটা মোড়লিপনা, তার যে একটা মুরুব্বিয়ানা, তার যে একটা কর্তৃত্ব আনডিফাইন্ড বা রাজনৈতিক কর্তৃত্ব ইন্টারন্যাশনাল রিলেশনস এ দ্যাট আই এম দি নাম্বার 1 অফ দি ওয়ার্ল্ড। এই ধরনের একটা পরিস্থিতিকে তিনি অবশ্যই ফেরত আনার জন্যে বিভিন্ন প্রকারের পদক্ষেপ নিবেন এবং আমরা সেটার মধ্যে আছি। তবে আর এর মধ্যে আর একটা ছোট আমি কথা আছে। আমি যদি একটু আপনি যোগ ওই করতে চাই লাইনে যাচ্ছেন না। যে এর আমি মধ্যে একটা ছোট কথা আছে জি, সেটা হলো যে আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। ওহ আমি একটু যোগ করতে চাচ্ছি যে বাইডেন সরকার ক্ষমতায় আসার আগে এবং ক্ষমতায় আসার পরপরই ঘোষণা দিয়েছেন যে পৃথিবীর রাষ্ট্রগুলোর সঙ্গে আ সম্পর্কের ভিত্তি হবে গণতন্ত্র এবং মানবাধিকার। জি, এবং সেই লক্ষ্যে কিন্তু বাইডেন সরকারকে বেশ তৎপরই মনে হচ্ছে। বাইডেন সরকারকে বেশ তৎপর মনে হচ্ছে জি, যে বেশ তৎপর। এটা ঠিক মানবাধিকার এবং বলেছেন আপনি। ভোটাধিকার, গণতন্ত্র জি, এই জায়গাগুলোতে জি, বাইডেন সরকার খুব তৎপর। তো
এবং পাশাপাশি আমি আরেকটি বিষয় যদি যোগ করতে চাই আপনার সাথে, অনেকে মনে করেন যে বাংলাদেশ এই মুহূর্তে চীনের সাথে হরিহর আত্মা, চীনের সাথে যে সম্পর্কে বাংলাদেশ জড়িয়েছে, সেই সম্পর্কের উপর ভিত্তি করে কি বাংলাদেশ আমেরিকার মতো একটি সুপার পাওয়ারকে ইগনোর করতে পারে, বা আমেরিকার মতো সুপার পাওয়ারকে কি ঠেকানো সম্ভব? আমি এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে বিশেষজ্ঞ নই। অর্থাৎ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রখ্যাত বড় বড় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক না, বিশ্লেষক না। কিন্তু আমি সচেতন নাগরিক। ইনসিডেন্টালি আমি মার্কিন যুক্তরাষ্ট্রে 1 বছর লেখাপড়া করেছি। আল্লাহ ওয়াজ ভেরি কাইন্ড। আমার উচ্চতর মিলিটারি শিক্ষাগুলি দুটোই বিদেশে হয়েছে। একটা ইংল্যান্ডের ক্যাম্বারলিতে দি রয়্যাল স্টাফ কলেজে 1 বছর 82-83, আরেকবার আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যে অবস্থিত কার্লাইল ব্যারাকসে লোকেটেড দি ইউনাইটেড স্টেটস আর্মি ওয়ার কলেজে 1 বছর। আর দেশের ভেতরে থাকলে আপনি টাইম ম্যাগাজিন পড়বেন, আপনি নিউজউইক পড়বেন, আপনি ইকোনমিস্ট পড়বেন, আপনি ইন্ডিয়া টুডে পড়বেন, আপনি বিভিন্ন সিজিটিএন চাইনিজ নিউজ গুলো দেখবেন। আপনি আন্তর্জাতিক সংবাদের সঙ্গে রাজনীতি করতে গেলে সচেতন থাকতে হবে। মহান আল্লাহর দয়ায় কনক আপনারা জানেন যে আমি অসচেতন ব্যক্তি নই। আমি সচেতন ভাবে রাজনীতি করতে চাই এবং শিক্ষিত ব্যক্তিদেরকে রাজনীতিতে আহ্বান জানাই, তরুণ সম্প্রদায়কে রাজনীতিতে আহ্বান জানাচ্ছি বারবার। তো আপনি যেটা বলেছেন এই আশঙ্কাটা কোনো মতেই উড়িয়ে দেওয়া যাবে না। আমি আজকে হলো বাংলাদেশে আমি কথা বলছি আপনাদের সঙ্গে রবিবার দিন রাত্রে, সন্ধ্যার বেশ পরে 2-3 ঘন্টা পর। গতকাল বাংলাদেশ সময় শনিবার রাত্রে আমি আরটি টেলিভিশন, আরটি এরকম ইউটিউব চ্যানেলের সঙ্গে ইন্টারভিউতে বলেছি যে মনে হয় একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল কিছুদিন পূর্বে, এটা মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিলেন যে দক্ষিণ এশিয়াতে হে ইন্ডিয়া তুমি দেখো আমি একটু দূরে নিজের কাজে ব্যস্ত আছি। তো ভারত আমাদের ইমিডিয়েট প্রতিবেশী, আমাদের সঙ্গে ওনার যতটুকু বন্ধুত্ব হওয়ার কথা তার থেকে একটু বেশি হয়ে গিয়েছে। আবার ভারতের সঙ্গে বন্ধুত্ব যখন মাত্রাটা বেড়ে যায়, বর্তমান রাজনৈতিক সরকার বিশেষত তার সম্মানিত প্রধান একটু ডাইভার্সিফাই করতে গেলেন। তিনি টাকা পয়সা অর্থনৈতিক ইনভেস্টমেন্ট আনার জন্য চায়নার সঙ্গে বন্ধুত্বটা করতে গেলেন। যদিও চায়নার সঙ্গে সম্পর্ক বাংলাদেশের স্টাবলিশ হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। কারণ আমেরিকা, চায়না, সৌদি আরব ইত্যাদি বড় বড় দেশ আমাদের মুক্তিযুদ্ধে কিন্তু আমাদের সমর্থন দেয় নাই। বাংলাদেশের মিডিয়া বা সব জায়গায় কিন্তু আপনি খালি উচ্চারণটা শুনবেন আমেরিকা, আপনি শুনবেন কিসিঙ্গার। কোনদিন কেউ বলবে না যে চায়না ওয়াজ এ গ্রেট ফ্রেন্ড অফ পাকিস্তান এন্ড চায়না ডিড নট ডু ইট। আমি ভুলে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আন্তর্জাতিক আপনি আমাকে ভুলে গেলে আমাকে ট্র্যাকে নিয়ে আসবেন। জি অবশ্যই। হঠাৎ করে মাথায় আসছে, আপনি বলে দেই। সেটা হলো যে আমি সবকিছু বাংলাদেশে প্রকাশ্যে বলা যায় না, সবকিছু যুক্তি দিয়ে দেখানো যায় না। আপনি আমাকে বললেই আমি আপনাকে কাগজে 1, 2, 3 দেখাতে পারবো না। এমন হওয়ার সম্ভাবনা পুরা দমে আছে, পুরা দমে। বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই মুক্তিযুদ্ধের ক্রেডিটটা ইন্ডিয়া নিতে চাচ্ছে। তাদের সাহিত্যে, তাদের মিলিটারি ভার্সনে, তাদের ইতিহাসে, তাদের টক শোতে তারা বলে পাকিস্তান আমাদের উপরে খেপা ছিল যে কারণ আমরা তাদের থেকে বিচ্ছিন্ন হইতে যুদ্ধ করেছি। তারা ইন্ডিয়ার উপরে খেপা ছিল যে তোমরা সাহায্য করছো। বাট কাশ্মীর ব্যতীত আর কোন জায়গায় ইন্ডিয়া পাকিস্তানের বৈরিতাটা নাই। দিস ইজ দ্য সিম্পল স্টেটমেন্ট, খুব একটু সিম্পলিফাইড ভাবে বললাম। এমন যদি হয় 1 বছর পর, 1.5 বছর পর, 2 বছর পর যে ভারত এবং পাকিস্তান অনেক নীরবে একটা সখ্যতা গড়ে তুললো যে বাংলাদেশ বেশি বেড়ে গেছে, তাহলে উভয়ের কাছে কারণ আছে। কারণ ইন্ডিয়া বলবে যে বাংলাদেশকে আমি স্বাধীন করেছিলাম আমার একান্ত অনুগত বন্ধু থাকার জন্য, তুমি আমার বন্ধুত্বের সীমানা লঙ্ঘন করে তুমি চায়নার সঙ্গে বন্ধুত্ব করেছো, আবার এখন তুমি আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করার জন্য তৎপর হইছো। ইন্ডিয়া বাংলাদেশকে শাস্তি দিতে চাইতে পারে। আবার পাকিস্তান বলবে 50 বছর আগের ঘটনা তো আমি ভুলি নাই, তুমি ইন্ডিয়ার থেকে সুযোগ সুবিধা নিয়ে আমার বিরুদ্ধে এরকম তৎপরতা করছিলা, দেশটাকে ভাঙছিলা, আমাকে ছোট দেশ বানাইছিলা, আমাকে ইন্ডিয়ার সামনে হেয় করে ফেলছিলা। আমি শুধু এটা এই জন্য বলছি, ভারত বা চায়নাও এখন থেকে 9 মাস পর, 1 বছর পর, 1.5 বছর পর, 2 বছর পর আন্তর্জাতিক অন্য কোনো মধ্যস্থতার কারণে যদি বন্ধুত্ব হয়ে যায় যে আমরা লাদাখে যুদ্ধ করব না, আমরা অরুণাচলে যুদ্ধ করব না, এটা দিয়ে আমাদের অযথা সময় নষ্ট করে, আমাদের এনার্জি নষ্ট করতে লাভ নাই, লেট আস কাম টু অ্যান এগ্রিমেন্ট হোয়াট টু ডু। সারমর্ম
বঙ্গোপসাগরের পানিকে তারা কেমনে ব্যবহার করবে, সমুদ্র উপকূলকে কেমনে ব্যবহার করবে, সমুদ্রের ব্লু ইকোনমিতে তারা কেমনে প্রভাব রাখবে, নীল অর্থনীতি। আমি এটার জন্য বললাম, সকলের কাছে কিন্তু বাংলাদেশ হয়ে যাচ্ছে একটা ভিলেন। বাংলাদেশকে তারা ভিলেন বানিয়ে দিচ্ছে সকলের কাছে, তিনজনই মনে করতেছে বাংলাদেশ ভিলেন, এবং এটার জন্য বর্তমান রাজনৈতিক সরকার দায়ী। আমি খুব ভয় পাচ্ছি কি যে নেপালের আর আমাদের মধ্যে পরিস্থিতি কিন্তু ভিন্ন। নেপালের কাছে চয়েস মাত্র দুটো, আইদার নর্দার্ন বর্ডারে চায়নার সঙ্গে আপনি বন্ধুত্ব করেন, সাউদার্ন বর্ডার ইন্ডিয়ার সঙ্গে করেন। ভুটানের কাছে কোনো চয়েস নাই। বাংলাদেশের সামনে তিনজন, এক আমেরিকা, এক চায়না, এক ইন্ডিয়া। আমরা এই তিন ত্রিমুখী টানাটানির মধ্যে আমরা কোন দিকে যাব, হুইচ ওয়ে ডু উই গো? আমাদের সামনে খুব বড় একটা চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা সৃষ্টি করেছে বর্তমান রাজনৈতিক সরকার। আমাদের উচিত কিন্তু শ্রীলঙ্কা থেকে শিক্ষা নেওয়া। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর নিয়ে যে কি হচ্ছে আপনারা জানেন। শ্রীলঙ্কার সরকার অর্থনৈতিক কষ্টে আছে, তারা চায়নার কাছ থেকে সমর্থন পাচ্ছে না, কমে গেছে, বা না পাইলেও মানে পেলেও, তার জন্য আবার তারা ভারতের সঙ্গে বন্ধুত্বটা করতে চাচ্ছে। সেখানে দুই ভাই তারা একত্রে দেশ চালাচ্ছে। খেয়াল করুন, অনেক বিদ্ঘটে জিনিস হচ্ছে। আমি বাংলাদেশের একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে, বাংলাদেশের সামরিক একজন কর্মকর্তা হিসেবে, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে আমি আমার দেশবাসীকে নিয়ে এই উৎকণ্ঠাটা আমার দিলের মধ্যে আছে, আমি এটা শেয়ার করলাম। এখন আপনার ওই অরিজিনাল কথায় চলে আসি। সেটা হলো যে আমেরিকা ওয়ান্টস বাংলাদেশ টু বি মোর ফ্রেন্ডলি টু আমেরিকা নাও। অতীতে যাই থাকুক না কেন, এখন এখানে কেমনে বর্তমান রাজনৈতিক সরকার এই সিদ্ধান্তটা নেবেন এবং সিদ্ধান্তটা বাস্তবায়ন করবেন জানি না। আপনি দেখুন, রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো বান্দা কিন্তু আগায় আসেনি। এবং বাংলায় বলে যে, বাংলায় প্রবাদ বাক্য যে ভাসুরের নাম নিতে নাকি ভাইয়ের বউয়ের মুখে লজ্জা লাগে, এই জন্য বলে যে ভাসুরের নাম মুখে নিচ্ছে না। আমাদের দেশে কেউ বলছে না যে রোহিঙ্গা সমস্যাটা কে সৃষ্টি করেছে। এটি কিন্তু এমন কোনো বিষয় না। অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলে একজন ব্যক্তি আছেন, আওয়ামী লীগ ঘরানার সম্মানিত বুদ্ধিজীবী। তিনি রাখাইন প্রদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন কাউন্সিলর ছিলেন। এমদাদুল ইসলাম, বাড়ি চট্টগ্রাম। আপনি তাকে ইন্টারভিউতে আনবেন। তিনি বই লিখেছেন, সুন্দর বই, আরাকান বা রাখাইন প্রদেশ নিয়ে। তিনি অত্যন্ত স্পেসিফিক্যালি বলে দিয়েছেন যে দিস ইজ হাউ অর ওয়াই রাখাইন সমস্যা, রোহিঙ্গা সমস্যাটা সৃষ্টি হয়েছে। এখান থেকে বাংলাদেশ বেরোবে কেমনে? আপনি 10 লক্ষ লোককে মেনে নিচ্ছেন, আরো কি কি মানতে হবে, এই অপেক্ষায় আছি। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি আপনাকে এইরকম একটা মনস্তাত্ত্বিক সেলাইছে সাইকোলজিক্যাল কাম পলিটিক্যাল চাপ দেওয়ার জন্য এই কাজটা করে, আমি জানি না, এটা আমরা বলতেই পারি যে এটা বাংলাদেশ সরকার থেকে কিছু সুবিধা আদায়ের জন্য বাংলাদেশের উপরে এরকম চাপ দিচ্ছে। এখন আমাদের সরকারের ট্র্যাক রেকর্ড যেহেতু খুব স্বচ্ছ নয়, আমাদের সরকার, আপনি জানেন যে গ্লোবাল ফাইন্যান্স যাদের কথা বললেন, আমরা তো বাংলাদেশে বিখ্যাত বিখ্যাত পত্রিকায় মাঝে মধ্যে রিপোর্ট বেরোয়, বণিক বার্তা নামক পত্রিকায় বেরোয়, গত 10 বছরে কত টাকা বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে, গত 5 বছরে কত পাচার হয়েছে। 18 সালের পর থেকে নাকি বাংলাদেশের ট্রেডিং এর কোনো ডাটা তারা আন্তর্জাতিক কমিউনিটিকে দিচ্ছে না, কারণ তাহলে অর্থ পাচারের তথ্যটা জেনে যাবে তারা। এরকম একটা মানুষ তো কবরে চলে যায়, একটা টাকাও কবরে নিয়ে যেতে পারে না, কিন্তু বাংলাদেশের মানুষকে ডিপ্রাইভ করে তারা যায়। এই যে এতগুলো অর্থ পাচারের ঘটনা ঘটেছে, এটাতে কারা সাহায্য করে? এটাতে সাহায্য করে বিদেশি ডোনাররা, এটাতে সাহায্য করে বিদেশি ইনভেস্টররা। আপনার একটা ইলেকট্রিক খাম্বা লাগাইতে লাগবে 300 টাকা। বাংলাদেশি একজন ভদ্রলোক বলল যে তুমি এখানে এটারে 400 টাকা লেখো, আমি 100 টাকা একটু নিজের পকেটে নিব। তো এই বিদেশি ইনভেস্টর বলল এটার খরচ হবে 300, তুমি বলতেছো লিখতে 400, আমি লিখে দিলাম 500। 100 টাকা তুমি নিবা, 100 টাকা আমার ব্যবসায়ী নিবে, 300 টাকা অ্যাকচুয়ালি খরচ হবে। এই টাকাগুলো কোথায় যায়? এই টাকাগুলো আমাদের রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য, বড় বড় রাজনীতিবিদরা নিজেদের ক্ষমতায় যেতে লজ্জা লাগে, কেন বিদেশিদের ব্যাপারে কথা বলবে। আমি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ভাই, মহান আল্লাহ দয়া করলে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের অংশীদার হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তো রাজনীতি করছি। আমার দেশের স্বার্থের কথাটাই যদি আমি না বলি এবং না শুনাই মানুষকে, তাহলে আমি নিজের কাছে দোষী থাকবো, আল্লাহর কাছে দোষী থাকবো, জনগণের কাছে দোষী থাকবো। এই জন্য কথাটা বললাম যে বিদেশি ইনভেস্টমেন্ট মানেই কিন্তু সোনার টুকরা না প্লেটে করে আনা। বিদেশি ইনভেস্টমেন্ট মানে কিছু ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন আর কিছু নিজের পকেটের উন্নয়ন। এখন আমেরিকা দেখলে জানে আপনি এখানে কি করছেন, স্যাটেলাইট ডিশের মাধ্যমে সবকিছু জানাজানি আছে। এভরিথিং ইউ নো, এভরিথিং ইজ দে ক্যান বি ফাউন্ড আউট। কোনো কিছু আসলে এখন হাইড করা সম্ভব নয়। এবং ধরেন আমরা যখন বছর শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউম্যান রাইটস রিপোর্ট দেখি,
বা বিভিন্ন অর্গানাইজেশন গুলোর, ইউএস অর্গানাইজেশন গুলোর রিপোর্ট দেখি, আমরা দেখি যে অনেক ইনফরমেশন আমাদের কাছেও নাই, আমরাও জানি না, কিন্তু ঠিকই তাদের রিপোর্টে সেটি চলে গেছে। তো আপনি যেটি বলছেন জেনারেল ইব্রাহিম, তাহলে বাংলাদেশের অবস্থা তো খুব ত্রিশঙ্কু অবস্থায় বাংলাদেশ। ভারত, চীন, আমেরিকা সবকিছু মিলিয়ে এই যে বাংলাদেশের যে একটি একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বা হতে যাচ্ছে, হচ্ছে এখন ইন দি এখন প্রসেস। জি, এখন করণীয় কি? এখন আমাদের করণীয় কি? একটু সংক্ষেপে আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। আমাদের করণীয়, আমি ইমিডিয়েটলি বলবো, বর্তমান বাংলাদেশ সরকার, আওয়ামী লীগের নেতৃত্বে যে বাংলাদেশ রাজনৈতিক সরকার আছে, আমি ইমিডিয়েটলি বলবো বর্তমান রাজনৈতিক সরকারকে যে আপনি রাজনৈতিক সরকার পদত্যাগ করুন, আপনি সহ রাজনৈতিক দলগুলিকে নিয়ে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করুন। সর্বসম্মত সিদ্ধান্তে বা মেজরিটি লোকের সিদ্ধান্ত মোতাবেক পরিস্থিতি পর্যালোচনা করে আপনি বাংলাদেশ শাসন করুন। তাহলে মানবাধিকার লঙ্ঘনের এই ধারাটা বন্ধ হবে, আন্তর্জাতিক বিশ্বে আমাদের ভাবমূর্তি রক্ষা করা বন্ধ হবে, উন্নতি করা যাবে, টাকা পাচার বন্ধ হবে, এবং বাংলাদেশের সুনাম, বাংলাদেশের সিকিউরিটি, বাংলাদেশের নিরাপত্তা যেখানে হুমকির মুখে, সেখানে একটা দল তো এটাকে জিম্মি করে চলতে পারে না। এখন বর্তমান রাজনৈতিক সরকার যেহেতু 2009 সালে এসেছিলেন প্রণব বাবু এবং জনৈক এবং জেনারেল মুইনুল আহমেদের কম্প্রোমাইজের কারণে, 2014 সালে এসেছেন একদলীয় নির্বাচনে, তাও ভারত সরকার এবং ভারতের পররাষ্ট্র সচিব সম্মানিতা ম্যাডাম সুজাতা সিং এর এবং হোসেন মোহাম্মদ এরশাদের এবং আমাদের গোয়েন্দা বাহিনীর ষড়যন্ত্রের কারণে সেই 2014 নির্বাচনে আমি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে দাওয়াত দেওয়া হয়েছিল যে আপনি আসুন, বিরোধী জোট ত্যাগ করুন, আপনার জন্য এই পুরস্কার, আপনাকে মন্ত্রিত্ব দিব, ঢাকা 17 আসনের এমপি বানাবো, আপনার দলের এতজনকে আমরা উপকার করে দিব। আমি রাজি হইনি। 2018 সালে আমাকে মাত্র একটা আসন দিয়েছে, চুপ করেছে। ঐক্যফ্রন্টকে 14টা না 22টা, কয়টা আসন দিছে আল্লাহ জানে কয়টা দিছে, আমি ভুলেও গেছি এখন। কিন্তু এটা বলতে চাচ্ছি যে আমাদের মনের ভিতরে দুঃখটা ভুলে আমরা জাতীয়ভাবে যদি সমস্যাটাকে অ্যাপ্রোচ করি, আওয়ামী লীগকে আহ্বান রাখবো, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক গুলোকে আহ্বান রাখবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কনক, আপনার সঙ্গে, আমি জাতীয়তাবাদী ঘরানার রাজনীতি করি এবং করতে চাই এবং করে যাব। আমি ধর্মীয় মূল্যবোধকে উন্নত রাখতে চাই এবং এটা রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধ থাকতে হবে। প্রত্যেকটি ধর্মের ধর্মগ্রন্থে দেওয়া নির্দেশগুলি, সততা, মানবিকতা, ন্যায় বিচার, মানুষের প্রতি সুব্যবহার, প্রতিবেশীর সঙ্গে সুব্যবহার, এটা আমি বহাল রাখবো। বাংলাদেশের রাজনীতিতে আপনি জানেন, এটা একটু ডাইভার্সন যদিও, মানুষে বলে যে যে ফ্যাক্টর গুলো বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে বা করে বলে মানুষে মনে করে, বা স্টেক হোল্ডার যেটাকে ইংরেজিতে বলে, এটা বাংলা হবে কি আমি জানি না, অংশীজন হতে পারে, নিয়ারেস্ট বাংলা শব্দ যেটা মনে আসছে অংশীজন, বা ইংরেজি শব্দটাই আসলে খুব অ্যাপ্রোপ্রিয়েট, স্টেক হোল্ডার। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী, 2 নম্বর হচ্ছে বাংলাদেশের ধর্মীয় নেতৃবর্গ, আলেম ওলামাগণ, সেটা কওমি লাইনের বলুন, সুন্নি লাইনের বলুন, কারণ তারা ধর্মীয় মূল্যবোধটাকে আপহোল্ড করে। 3 নম্বর হচ্ছে আপনার মুক্তিযোদ্ধাগণ এবং সেই মুক্তিযুদ্ধের অনুভূতি। 4 নম্বর হচ্ছে দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অর্থনৈতিক স্বচ্ছতা। এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নিয়ন্ত্রক হিসেবে যারা জড়িত, তারাও কিন্তু একটা বড় স্টেক হোল্ডার, অর্থাৎ আমাদের বিজনেস কমিউনিটি, আমাদের ইম্পোর্টার কমিউনিটি, আমাদের এক্সপোর্টার কমিউনিটি জড়িত। এখন বাংলাদেশের রাজনীতিতে ওনারাও তো চাচ্ছেন যে আমেরিকা যদি আমাদের উপর চেতে যায়, আপনার ফরেন এক্সচেঞ্জ আসে তো প্রধানত 2টা জায়গা থেকে, একটা হলো গার্মেন্টস, একটা হচ্ছে আপনার রেমিটেন্স অভিবাসীদের কাছ থেকে। আমেরিকা যদি অভিবাসীদের ব্যাপারে কঠোর হয়ে যায়, ইউরোপ যদি কঠোর হয়ে যায়, ইউরোপ এবং আমেরিকার চাপে যদি মধ্যপ্রাচ্য কঠোর হয়ে যায়, তাহলে আপনি কোথায় যাবেন? এবং আরেকটা আছে, সেটা এখন কেউ আবার মাইন্ড করে কিনা আমি জানি না, কিন্তু এটা না বললে তো নয়। 2007 সালের জানুয়ারি মাসের 11 তারিখ যে ঘটনাটা বা দুর্ঘটনা ঘটেছিল, যার নাম 111, তো সেই 111-এর সময় নাকি জাতিসংঘের কোন একটা সংস্থার চিঠিপত্র নিয়ে তারা চিন্তায় ছিল, আসলে কিন্তু চিঠিপত্রগুলো ফেক। ভুয়া ওকে, চিঠি, যে শান্তিরক্ষী মিশন থেকে আমাদের আর্মিকে প্রত্যাহার জি করা জি হবে। জি জি এখন তো যেটা দাঁড়াচ্ছে, আমি ফেক চিঠি বা জেনুইন চিঠির কথা বলতেছি না, আমি শুধু এখন বলতেছি যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে অন্যতম একটি প্রভাবশালী দেশ, এবং আমাদের কোনো অফিসার যদি ওই র্যাবে চাকরি করে থাকে, তাকে কিন্তু আর শান্তিরক্ষা মিশন যেতে দিবে না। আমাদের কোনো অফিসারের বিরুদ্ধে যদি মানবাধিকারের আসে, তাহলে যেতে দিবে না। তাহলে এটার জন্য তো বর্তমান রাজনৈতিক সরকার দায়ী হবে।
এবং কোন নিয়মে যদি বাংলাদেশের সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ শান্তিরক্ষী মিশনে কাজ করে, যদি এদের অবদান থেকে খাটো করে দেয়, কমায় দেয়, মনে করেন এখন এখন উই হ্যাভ এ কন্ট্রিবিউশন অফ 10,000, এটাকে যদি পট করে 3,000 নিয়ে আসে, তাহলে বেনিফিটটা নেপাল নিবে, এই বেনিফিটটা শ্রীলঙ্কা নিবে, এই বেনিফিটটা ফিনল্যান্ড নিবে, এই বেনিফিটটা ঘানা নিবে, এই বেনিফিটটা নাইজেরিয়া নিবে। তাহলে আমাদের দেশের মানুষকে একটু মন খারাপ করবে না? তো মন খারাপ করলে তখন তো বর্তমান রাজনৈতিক সরকারকে এটা বলতে হবে। আমি তো চাইবো আমার দেশের সামরিক বাহিনী উন্নত হোক, আমার দেশের সামরিক বাহিনীর অফিসাররা বাইরে যাক, তারা এক্সপেরিয়েন্স পাবে, তারা বাংলাদেশের অবদান রাখছে, তারা অনেক ফরেন এক্সচেঞ্জ আর্ন করছে, পুলিশ বাহিনী সহ আর কি, যখন সামরিক বাহিনী বলি, বিকজ আমাদের যত দোষী থাকুক, আমাদের এই পুলিশ বাহিনীর সদস্যগণ সত্য কথা বিদেশে গেলে কিন্তু দারুণ এক্সেলেন্ট কাজ করে, এন্ড দে আর্ন বিউটিফুল লরেলস, একেবারে তাদেরকে অভিনন্দন। এখন এটা বললাম কেন? এটা বললাম এই জন্যই, অনেকগুলো জিনিস পেঁচায় যায়, মানে একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। এখন এই সিচুয়েশনটা আমরা কেমনে মোকাবেলা করব? কারণ আমেরিকা ডাজ হ্যাভ, I have been a student of the American War College. I told you, আমি তো ভাইয়া আপনার ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলাম 91 সালে, তখন আমেরিকানদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, এবং এখন তো দেখতেই থাকি, চলতেই থাকি, জানি দে হ্যাভ দি ক্যাপাবিলিটি টু ইনফ্লুয়েন্স জাতিসংঘ ডিসিশন মেকিং অ্যাবাউট শান্তিরক্ষী বাহিনী। শান্তিরক্ষা মিশনে কোন দেশ থেকে নিবে বা না নিবে, এই প্রসঙ্গে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম প্রভাবশালী দেশ, যেটা চায়না না, যেটা ইন্ডিয়া না। জি জি, ইতিমধ্যে তো পত্রিকায় সংবাদ বেরিয়েছে যে জাতিসংঘের বিষয়টি বিবেচনাধীন আছে জাতিসংঘের কাছে। হিউম্যান রাইটস আমি ঠিক জানি না, পত্রিকায় দেখেছি, আমি জানি না, পত্রিকায় দেখেছি যে হিউম্যান রাইটস গ্রুপগুলো বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে বিবেচনার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আফটার দিস স্যাংশন। এখন এখন আপনি যেটি বললেন, এই যে এই মানে এক কথায় তো বলা যায় একটা মহা সংকটের দিকে যাচ্ছে বাংলাদেশ, অথবা সংকটের প্রাথমিক ধাপে ঢুকে গেছে বাংলাদেশ। তো এবং ধরেন এখন পর্যন্ত কিন্তু আমার সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন রাজনৈতিক দল গুলো বাংলাদেশে আছে, সবার সঙ্গে মিলে বসে একটি যে সিদ্ধান্ত নেয়া, এরকম একটি জাতীয় সংকটের মুহূর্তে, এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগই নাই। আমরা যারা খুবই ছোট মানুষ, খুবই সাধারণ মানুষ, আমরাই বুঝতেছি যে এই সিচুয়েশনটা খুবই খারাপের দিকে যাচ্ছে। তো এখন কিন্তু সরকারের যে উদ্যোগ, সেটি আপনিও পছন্দ করছেন না, আমাদেরও আসলে আমরা খুব বিভ্রান্ত যে কি পদক্ষেপ নিচ্ছে বা কি বলছে এগুলো। তো সেই জায়গাটায় অনেকেই মনে করেন যে সকল রাজনৈতিক দল মিলিতভাবে একটি জরুরি বৈঠক করে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া, যেটি আপনিও বলছিলেন যে একটি জাতীয় সরকার। জি, আমি আপনাকে একটু বলি, আমি শব্দটার ব্যবহার একটু দৃষ্টিকটু, তারপরেও বলতে হয়, কোনো উপায় তো নাই আমার কাছে, আমার কথাটা তার আপনি বলতে পারতেছেন না, আর আমার এখানে তো তৃতীয় ব্যক্তি নেই উনি যে বলবেন জেনারেল ইব্রাহিম এটা চিন্তা করেছেন বা জেনারেল ইব্রাহিম এটা বলেছেন। আপনার সামনে একটু তুলে নিচ্ছি এরকম যে 2017 সালের 25শে আগস্ট রাখাইন প্রদেশে মায়ানমার আর্মি রোহিঙ্গাদের উপর অত্যাচার শুরু করে, আরসাদের আক্রমণের প্রতিক্রিয়ায় অথবা প্রতিক্রিয়া ছাড়া, যেটাই হোক, আমি তো চোখে দেখিনি। 27শে আগস্ট 2017 থেকে রোহিঙ্গাগণ আমাদের বর্ডার ক্রস করা শুরু করে। প্রথম 4 দিন মাননীয় প্রধানমন্ত্রী বর্ডার সিল করে রেখেছিলেন, বলেছেন কাউকে ঢুকতে দেওয়া যাবে না। 4 দিন পর দেশের মানুষের মানবিক আবেদনের প্রেক্ষিতে, আন্তর্জাতিক কমিউনিটির মানবিক আবেদনের প্রেক্ষিতে তিনি সীমান্ত খুলে দেন এবং তাদেরকে আসতে দেন। আমি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, আমি বিরোধী শিবিরের লোক, আমি আমার রণাঙ্গনে যুদ্ধ করেছি, আমি কোন দলের সদস্য হিসেবে যুদ্ধ করিনি, আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি। ওই যে বললাম 14 সালে আমাকে বলেছে আপনি 20 দলীয় জোট ছেড়ে দেন, আপনার জন্য এত এই তোহফা এই উপহার এগুলো আছে, আমি তো যাইনি। কেন? আমি আমার সুনাম নষ্ট করবো না। কিন্তু আমি যা চিন্তা করি সেটা হয়তোবা কনক ভাই অথবা সালাম ভাই অথবা সরোয়ার ভাই অথবা আব্দুল্লাহ ভাই অথবা গীতাঞ্জলি ভাই আপনি হয়তো 3 মাস পরে চিন্তা করবেন। এটা আল্লাহ তাআলা আমাকে যেটা চিন্তা শক্তি দিচ্ছে, হয়তো এটা আপনাকে দেয় নাই। এটা তো যুদ্ধ করার কিছু নাই, ঝগড়ার কিছু নাই। আমি উদাহরণটা দিচ্ছি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। 2017 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখ ঢাকা মহানগরের রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দোতলায় আমার ব্যক্তিগত আহ্বানে আমরা জাতীয় নেতৃবর্গ, ইন্টেলেকচুয়াল সবাইকে নিয়ে একটা কনফারেন্স ডেকেছিলাম বা আলোচনা সভা ডেকেছিলাম, যার নাম এখনো ফেসবুকে গেলে, ইউটিউবে গেলে ন্যাশনাল সলিডারিটি ফর দি রোহিঙ্গাস, এটা পাইবেন।
জি। বিচারপতি রউফ ছিলেন, ডাক্তার জাফরুল্লাহ ছিলেন, অনেকে ছিলেন। আমি একজন বিরোধী দলের রাজনীতিবিদ কর্মী হয়েও আহ্বানটা কি করেছিলাম? আহ্বানটা করেছিলাম, হে বিশ্ববাসী, আজকে বাংলাদেশ একটি বড় সংকটে আছে। আপনারা আমাদের সরকারের পাশে দাঁড়ান, আপনারা আমাদের দেশের পাশে দাঁড়ান। এবং আবেদন করেছিলাম বর্তমান সরকারের কাছে, আপনারা জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে গোল টেবিল আলোচনা করুন। লেট আস ফেস ইট ন্যাশনালি। কিন্তু বর্তমান রাজনৈতিক সরকার সেটা মানে নাই, আহ্বানে সাড়া দেয় নাই। আমি ব্যক্তিগতভাবে আবার চিন্তা করছি যে আমাদের কাউকে না কাউকে উদ্যোগটা নিতে হবে। আমরা একটা জাতীয় সরকারের দাবি দিচ্ছি। জাতীয় সরকার, সেটাকে যেই নামেই ডাকেন, ন্যাশনাল গভর্নমেন্ট বলতে পারেন, নিরপেক্ষ সরকার বলতে পারেন, ইমার্জেন্সি গভর্নমেন্ট বলতে পারেন, সেভিয়ার সরকার বলতে পারেন, যে দেশ বাঁচাও সরকার, যেটাই বলেন, যেখানে বর্তমান রাজনৈতিক সরকার সহ অন্য সব দলের গুরুত্বপূর্ণ দলের বা গুরুত্বপূর্ণ মানুষগুলোকে নিয়ে আপনি এটা করবেন এবং আন্তর্জাতিক কমিউনিটি যেন আমাদেরকে সহায়তা দেয়। এটার জন্যে প্রয়োজনে কোনো না কোনো ব্যক্তি একটা আহ্বান তো রাখতেই পারে যে আসুন আমরা বলি, কথা বলি। এখন শুধু কথা বললে তো হবে না, সরকারকে সেখানে একটু নমনীয় ভাব দেখাতে হবে। এখন সরকার যদি মনে করে এরা আলোচনা সবাই বসছে আমাকে ক্ষমতাচ্যুত করার জন্য, তাহলে তো খুব বিপদে পড়ে যাবে। এখন সরকারটা অ্যাকচুয়ালি অবৈধ সরকার বলতে গেলে একরকম, কিন্তু সরকার ব্যতীত দেশ চলে না। তাই আমি বলবো হ্যাঁ তুমি আংশিকভাবে বৈধ, কারণ দেশ তো চলতে হবে। আমি তো রিপ্লেসমেন্ট দিতে পারছি না, কিন্তু 29শে ডিসেম্বর রাতে ভোট দিয়ে 30শে ডিসেম্বরে ভোটকে বাতিল করে আপনি যে সরকার গঠন করেছেন, এটার তো কোনো বৈধতা নাই। এবং যেই সকল সরকারি কর্মকর্তা এই কাজে সহায়তা করেছিলেন, they will be taken to account. বাংলাদেশের মানুষ অনেক কিছু মাফ করবে, কিন্তু ওদেরকে মাফ করবে না। তাদের বিবেককে তারা বন্দি করে ফেলেছিল, তাদের বিবেককে তারা বেঁচে ফেলে। আজকে 35 লক্ষ মামলা আছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। ক্যান ইউ ইমাজিন কনক সরোয়ার ভাই? ক্যান ইউ ইমাজিন 35 লক্ষ মামলা, এবং কাদের উপরে? 35 লক্ষ মামলা যে মানুষের উপর দিয়েছে তারা সবাই বিএনপি বা জামাত কর্মী না। 80% বিএনপি কর্মী, 20% বা 15% জামাত কর্মী, বাকি 5% অন্যান্য দলের কর্মী। আমার হাটাদারিতেও তো 4,500 লোকের বিরুদ্ধে কর্মী আছে, মামলা আছে। আমি যেখান থেকে নির্বাচন করেছিলাম, হঠাৎ করে আসলো হাটাদারি। এখন আমি শুধু হাটাদারি নিয়ে চিন্তা করার জন্য তো আজকে 14 বছর রাজনীতি করতেছি না। আপনি যেমন প্রশ্ন করলেন জাতি নিয়ে, আমি টক শোতে কেন জাতীয় নেতা হব? আমি রাজনীতিতে 14 বছর ধরে করছি একটা দল নিয়ে। শুনতে খুব খারাপ লাগে, আপনার সঙ্গে যে টক শো করছি, যে অফিসটায় আমি বসে আছি, এই অফিসটার ভাড়া 40,000 টাকা, DOHS মহাখালীতে। আমি একটা 40,000 টাকা ভাড়া নিয়ে অফিসে কেন বসেছি? কল্যাণ পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বলার জন্য, যেন 10টা লোক আসতে পারে, মেহমান আসতে পারে, কথা বলতে পারে। আমি তো পথে বসে রাজনীতি করতে পারবো না। তাহলে আই এম ট্রাইং টু ডু পলিটিক্স ফর দি নেশন। আমি বাংলাদেশের রাজনীতির অঙ্গনে জাতীয় নেতৃত্বের অংশীদার হতে চাই। শুধুমাত্র চট্টগ্রাম 5 আসনের থেকে নির্বাচিত একজন এমপি হতে চাই না। এই সুযোগ আমাকে কয়জন দিবে? কেউ দিবে না। আপনি কুরুক্ষেত্রের কথা চিন্তা করুন, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। আপনি যদি না চান, আপনি যদি চেষ্টা না করেন, আপনাকে কেন জাতীয় নেতৃত্বের অংশীদার করবে? ওই উদাহরণটা কেন দিলাম? কই সেদিন তো জেনারেল ইব্রাহিম উদ্যোগ নিয়েছিল যে রোহিঙ্গাদের ব্যাপারে আমরা কথা বলি। সেদিন মৌলানা সাহেবরা এসেছিলেন, জাস্টিস সাহেবরা এসেছিলেন, পন্ডিত সাহেবরা এসেছিলেন, প্রফেসর সাহেবরা এসেছিলেন। আল্লাহ যেহেতু একবার যুদ্ধ করার সুযোগ দিয়েছিল, ওই সাহসটা এখনো দেশের জন্য রেখেছি, অনুভূতিটা, দেশপ্রেমটা রেখেছি। দেশপ্রেমটা এত টুনটু জিনিস না যে 19 থেকে 20 সালে বললেন শালা বেচা গেছে, হালায় গেছে গা। এই যে সস্তা একটা অপবাদ দেওয়ার প্রবণতা মানুষের মধ্যে, এবং আমাদের কিছু জ্যেষ্ঠ ব্যক্তি এটি উস্কানি দিয়ে দেয়, এটা বন্ধ করতে হবে। তা আমি আপনার কাছে নিবেদন করব যে আপনি প্রস্তাবটা খুব সুন্দর কথা বলেছেন, যে এটা আমরা যদি একটা জাতীয় ভিত্তিতে আলোচনা করে করতে পারি ভালো হয়। কিন্তু এটা তো সরকার মানবে কিনা আমি জানি না। আই উইল অ্যাপিল টু দি গভর্নমেন্ট। আপনি জানেন যে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান জনাব কারি আবু তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির একটি অংশের বা বিদ্রোহী অংশের একটি সম্মানিত মহাসচিব জনাব সেলিম, এবং এবং সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান, 5 জন। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে সুন্দরভাবে সময় দিয়েছেন। আমরা টেলিভিশনও বলেছি কেন গিয়েছি। আমরা গিয়েছিলাম মাননীয় দেশনেত্রীর চিকিৎসার জন্য। অতঃপর 25শে নভেম্বর 2021 তারিখে আমি এবং কারি আবু তাহের সাহেব স্বাক্ষর করে মহামান্য রাষ্ট্রপতি বরাবর একটা দরখাস্ত দিয়েছি। সেটা রিসিভড হয়েছে সিল মেরে ডেসপাচ থেকে।
আবেদন করেছি, আমরা মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চাই মাননীয় দেশনেত্রীর সুচিকিৎসা প্রসঙ্গে আলোচনার জন্য এবং বাংলাদেশের সার্বিক বিষয়ে। আমি এটা আপনার সামনে তুললাম যে আমি ইব্রাহিম একজন ব্যক্তি, আপনি যেন বলেন না যে লোকটা খালি টক শো করে যাচ্ছে। নো, আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দি পলিটিক্যাল ফ্রন্ট। রাস্তায় হাঁটছি, গতকাল শনিবার নারায়ণগঞ্জের মাঠেতে 4 কিলোমিটার হাঁটলাম রিক্সার উপরে দাঁড়াইয়া, হাত ধরি মার্কার প্রচারণা। বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা নামে একজন ব্যক্তি দাঁড়িয়েছে মেয়র ইলেকশনে। উনি সাফল্য কদ্দূর আসবে জানি না, বাট সাহস করে দাঁড়িয়েছি। 5 বছর আগেও দাঁড়াইছিল, বিএনপির অনুরোধে আমরা তাকে বসাই দিছিলাম। না, রাজনীতিতে তো চেষ্টা করতেই হবে, জনগণের পাশে যেতেই হবে। জনগণ চুজ করবে যে কাকে তাদের নেতা নির্বাচন করবে। যে বিষয়টি বাংলাদেশে মানুষ বঞ্চিত, এবং আপনি বিষয়টি বলছিলেন। তো আমি গত 30শে ডিসেম্বর ফেসবুকে একটি চমৎকার দেখলাম, তরুণ একটি গ্রুপ একটি প্রতিবাদ করেছে যে আজকে হচ্ছে বাংলাদেশের ভোটের 3য় মৃত্যুবার্ষিকী। তারা একেবারে কফিন কবর সব সাজিয়ে তাদেরকে প্রতীকী প্রতিবাদ করেছে। 30শে ডিসেম্বরের যে নির্বাচন, জাতীয় নির্বাচন 3য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে 2021 সালে। ওয়ান্ডারফুল। আমি তাদেরকে অভিনন্দন দিয়েছি এবং দিয়েই যাব। আমাদের প্রবীণ মাথায় আসে নাই, কিন্তু তাদের নবীন মাথায় এসেছে। অ্যাবসলিউটলি ইটস এ মার্ডার অফ ডেমোক্রেসি। জি, এখন ধরেন আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে গত 15ই নভেম্বর নিকারাগুয়ায় ভোট রিগিং এর জন্য বা ভোটাধিকার হরণের জন্য প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে পুরো সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে, শুধুমাত্র ভোটাধিকার হরণ করে নেওয়ার জন্য, ভোটে রিগিং করার জন্য। তো এখন ধরেন সামনে আমাদের আরেকটি নির্বাচন, এবং আপনি জাতীয় সরকারের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন। আপনি কি মনে করেন কি হতে যাচ্ছে, বা আমরা কতটুকু একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে পারবো বলে আপনি মনে করেন একজন রাজনীতিবিদ হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে? আমি কয়েকটা কথা বলি। 1 নম্বর হলো যে জানুয়ারি মাসের 1 তারিখ 2022 আপনার আর্কাইভসে গিয়ে, আপনারা ওই ইন্টারনেটে গিয়ে যে কেউ ঢাকা থেকে প্রকাশিত বিখ্যাত পত্রিকা নয় দিগন্তে আমার লেখা একটা কলাম যেন মেহেরবানি করে একটু কষ্ট করে পড়ে। সেটা প্রথম পর্ব, আর দ্বিতীয় পর্বটা এখন থেকে 4 দিন 5 দিন পরে আবার একই পত্রিকায় ইনশাল্লাহ বেরোবে। সেই শিরোনাম হচ্ছে রাজনৈতিক সংকট ও নেতৃত্বের সংকট। সংকট আছে, সংকট নাই, এই আলোচনা। তো আমি এটা বলছি যে বাংলাদেশের 2টি ধারার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আজকে বহু বছর ধরে। ধরুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর তিনি যখন শহীদ হয়ে গেলেন, আওয়ামী লীগ অনেক বিপদে ছিল। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করার জন্যে যেন বা তারা একটা সুযোগ পায়, সুন্দরভাবে জায়গা পায়। হোসেন মোহাম্মদ এরশাদ মহোদয় নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে নিজে ক্ষমতা দখল করেছিলেন, এবং এতে এক ফোঁটাও সন্দেহ বিশ্ববাসীর মনে নাই যে তিনি আওয়ামী লীগ বান্ধব একজন ব্যক্তি ছিলেন। তিনি মঞ্জুর হত্যা মামলা 1981 সালে মে মাসের 30 তারিখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন বা শহীদ হন। তার 2 দিন পর মেজর জেনারেল আবুল মঞ্জুর বীর উত্তম নিহত হন। এই সবের সঙ্গে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের কি যোগসূত্র আছে, এটা তো তদন্ত হয় নাই, বা হলেও সেটা আমি নিজের চোখে তো দেখি নাই, দেখার কথাও না। কিন্তু আমি জানি যে মামলা আছে, যে মামলায় ইচ্ছা করলেই হোসেন মোহাম্মদ এরশাদ মহোদয়ের বড় রকমের দণ্ড হতে পারে। এটাকে নাম হচ্ছে জিম্মি করে রাখা, গলার মধ্যে একটা ফাঁস দিয়ে রেডি রাখা, যে উল্টা পাল্টা করবা, দিব একটা টান এরকম করে গলার মধ্যে দম আটকে মরে যাবা। এটা কেন বললাম? 86 সালের নির্বাচনে আওয়ামী লীগ গিয়েছিল এরশাদ সাহেবকে বৈধতা দিতে, জামাত ইসলামী গিয়েছিল নিজেদের বৈধতা নিতে, আওয়ামী লীগ গিয়েছিল নিজেদের বৈধতা নিতে। পার্লামেন্টারি লিডার হয়েছিলেন তৎকালীন মাননীয় নেত্রী শেখ হাসিনা। জামাত গিয়েছিল আইডিএল থেকে, ইসলামিক ডেমোক্রেটিক লীগ থেকে পরিবর্তিত হয়ে জামাত আসার পর ডেমনস্ট্রেট পার্লামেন্টারি রিকগনিশন 86-তে গেল, এবং 4-5 বছর 7 বছর যে টাইম পেল আন্দোলনের মধ্য দিয়ে, সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ গুছাইয়া হইল। বিএনপিও নতুন দল ছিল, বিএনপির বয়স বেশি না, তারাও গুছাইতে পারলো। কিন্তু
91 সালের নির্বাচনটা অপ্রত্যাশিত ভাবে বিএনপি জিতে গেছিল। 91 সালের নির্বাচনটা ছিল একান্ত ভাবেই আমার দৃষ্টিতে, আমার মতে অত্যন্ত স্বচ্ছ। সেখানে যদি আওয়ামী লীগ জিততো তাহলে এই বিএনপি আর জিন্দিগিতে কোনদিন ক্ষমতায় আসতো না। কারণ এই যে একটা দ্বন্দ্ব আমাদের মধ্যে, ডানপন্থী এবং বামপন্থী বা সেকুলার পন্থী, আমি কোনোখানে লুকাবো না। আমি একজন উদার ভাবে বলবো, আমি সেকুলার পন্থী না, আমি ডানপন্থী। আমি আপনাকে 4টা জিনিস বলেছিলাম: বাংলাদেশ সামরিক বাহিনী স্টেক হোল্ডার, বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং সেই অনুভূতি একটি স্টেক হোল্ডার, বিজনেস কমিউনিটি একটি স্টেক হোল্ডার, রিলিজিয়াস লিডাররা একটা স্টেক হোল্ডার। আমি এই কথাটা দিয়ে বুঝাতে চাচ্ছি যে 91-এ যদি বিএনপি এসে নিজেদেরকে আবার সুসংহত না করতো তাহলে ওনারা কোনোদিন আর ক্ষমতায় আসতেন না। কারণ বিদেশি শক্তি, দেশি শক্তি সবাই মিলে এটাকে দাবায় রাখতো। কারণ বিএনপির উত্থানটাই তো ছিল আনডিক্লেয়ার্ড বাংলাদেশকে স্বতন্ত্র অবস্থানে নেওয়ার সংগ্রামের একটা অংশ, যেখানে বাংলাদেশ প্রতিবেশীর পেটে ঢুকে যাচ্ছিল সেটাকে বাঁচানোর জন্য। এখন পর্যন্ত আবারও ধারা আমাদের এখানে আছে। আগামী দিনের রাজনীতিতে আপনি নির্বাচনের কথা বলছেন, বৃহত্তর জোটের কথা, বৃহত্তর নির্বাচনে কি হবে কি না হবে। আমি তো জাতীয় সরকারের কথা বলছি। জাতীয় সরকার যদি নিরপেক্ষ সরকারের অধীনে না হয়, প্রচুর সংখ্যক দল হয়তো নির্বাচনে যাবে না, নিঃসন্দেহে, কারণ গেলে তো আবার আগের মতো রেজাল্ট হবে। কিন্তু আগামীবার আওয়ামী লীগ রাতের ভোট করবে এমন গ্যারান্টি নেই। আগামীবার আওয়ামী লীগ একদলীয় নির্বাচন করবে তারও গ্যারান্টি নেই। কারণ আওয়ামী লীগের মাথায় অনেক বুদ্ধি, তারা আবার নতুন একটা বুদ্ধি কাটবে। তারা ইভিএম দিয়ে করবে। তারা ইভিএম এর মধ্যে এমন যন্ত্রণা ঢুকাই দিবে, এমন মন্ত্র ঢুকাই দিবে যে আপনি সব দেখবেন যেখানেই সিল মারেন না কেন সব নৌকা হয়ে বেরোবে। অর্থাৎ আমি এটা বললাম এই জন্যে, তাহলে আমরা কি করব? হোয়াট ডু উই ডু? আমি ইন এনি কেস ডান দিকের ব্লক, জাতীয়তাবাদী ব্লক, জাতীয়তাবাদী ধর্মীয় মূল্যবোধের ব্লক, আমি এটাকে নিয়ে চলতে চাই। আমি উদার ভাবে চলতে চাই, মুক্তিযোদ্ধা হিসেবে সকলের জন্য দরজা খোলা রাখতে চাই। যেমন ফাইনালি একটা কথা আসবে 2000, আপনি কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? না, আমি খুব মনোযোগের সাথে শুনছি আপনার কথা। 2018 সালের নির্বাচনের 2-2.5 মাস আগে ঐক্যফ্রন্ট সৃষ্টি হয়েছিল। সেই ঐক্যফ্রন্ট সৃষ্টির আগে 20 দলীয় জোটের কোনো মিটিং এ এটা নিয়ে আলোচনা হয় নাই। 20 দলীয় জোটের মিটিং এ যখন কথাটা তোলা হতো যে আমরা কি নির্বাচন নিয়ে কথা বলবো, আমরা দলগুলি কি আসন পাবো বা পাবো না একটা আলোচনা করব, তখন আমাদেরকে আমাদের গুরুজনরা বলতেন, রাজনৈতিক গুরুজনরা, যে ম্যাডামকে জেলখানায় রেখে আপনারা নির্বাচনের কথা কেমনে চিন্তা করেন? অথচ কিন্তু গুরুজনরা চিন্তা করলেন, করে ওনারা নিজে নিজে নীরবে ঐক্যফ্রন্ট বানালেন। ঐক্যফ্রন্টের যারা মূল উদ্যোক্তা তারা তো এখনো আছেন। মান্না ভাই এখন থেকে 6 মাস আগে, সম্মানিত ভাই, আমার অত্যন্ত প্রিয় ভাজন রাজনৈতিক নেতা, রাজনৈতিক ভাই মাহমুদুর রহমান মান্না ভাই বলেছিলেন যে নির্বাচনের আগে প্রশাসনে সব জায়গায় একটা 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 স্রোত শুরু হয়েছিল, চিন্তা যে বিএনপি বোধহয় আসতেছে। তখন তারা একটা প্রশ্ন করেছিল, তোমরা যদি ক্ষমতায় আসো তোমাদের প্রধানমন্ত্রী কি হবে? এটার উত্তর দিতে পারে নাই। এটা আমি বলতেছি না, খবরদার, এটা মাহমুদুর রহমান মান্না বলেছেন নিউজ 24-এ তৌহিদুর রহমান তৌহিদ শান্তের ইন্টারভিউতে 5-6 মাস আগে নিউজ 24-এ। জি। তো এখন আগামীতে কি হবে আমি তো জানি না। আগামীতে ডানপন্থী রাজনৈতিক দলগুলো যারা আছে তারা কোন দিকে যাবে? যারা ধর্মীয় রাজনীতি করে বলে আপনি বলছেন, আপনি যত কিছুই চিল্লান, টেলিভিশনের স্ক্রিন ফাড়াই ফেলতে পারবেন, কিন্তু আপনি ধর্মীয় রাজনৈতিক যারা ধর্মীয় পরিচয় আছে বলেন আর কি, আমরা তো ধর্মীয় রাজনীতি করি না, তো উনাদের অবস্থান কোন দিক যাবে? জাকের পার্টি আওয়ামী লীগের সঙ্গে আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমনায়, ওনারা কোন দিকে যাবেন? ইসলামী ঐক্য জোট 20 দলীয় জোটে ছিল, এখান থেকে বেরিয়ে গেছে। খেলাফত মজলিস বেরিয়ে গেছে, জমিয়ত ওলামা ইসলাম বেরিয়ে গেছে। ওনারা কোন দিকে যাবেন, ওনারা কোন নেতৃত্ব বেছে নেবেন আমি তো জানি না। আমি শুধু ভয় পাচ্ছি যে বৃহত্তর ঐক্য করতে গিয়ে আমরা 2018 সালের নির্বাচনের 2-3 মাস আগে যেমন একটা ছোটখাটো ভুল সিদ্ধান্ত হয়ে গেছিল বলে আমি মনে করি, অন্তত এখন পোস্টমর্টেম পিছনের দিকে তাকিয়ে মনে হচ্ছে এইটা ভুল পদক্ষেপ ছিল। এমন একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যেটা ইউ কুড নট ক্যারি। আবার যদি এখন এরকম একটা পদক্ষেপ নেন, তার দায়িত্ব কে নিবে? ওই যে 18 সালের নির্বাচনের আগে যে জাতীয় ঐক্য ফ্রন্ট বা যেভাবে একটি ফরমেশন হলো, তাতে আমরা দেখলাম যে যারা বিভিন্ন দলের নেতা হিসেবে যোগ দিলেন, তারাই আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছিলেন। অন্তত এখন তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিতে সেগুলো পরিষ্কার হয়ে গেছে সবার সামনে।
যে এখানে তো নির্বাচনের পরের দিনই পরিষ্কার হয়ে গেছে, একদিন দুই দিন পরেই। জি, তো এখন আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল ঐক্যফ্রন্টে যাওয়ার জন্য, আমাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছিল 21 অক্টোবর অথবা 22 অক্টোবর অথবা 23 অক্টোবর গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে 20 দলীয় জোটের মিটিং ছিল। সেখানে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল আপনারা সবাই ঐক্যফ্রন্টে যান। আমরা অনেক ধৈর্যের মাধ্যমে, অনেক কৌশলের মাধ্যমে ওই দিন 20 দলীয় জোট থেকে রক্ষা করেছিলাম। যদি সেদিন আমরা ওইদিকে যাইতাম তাহলে কি হইতো, ঐক্যফ্রন্টে সবাই হারাই যেতাম, আজকে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। আপনি দেখুন আজকে 1.5 বছর 20 দলীয় জোটের কোনো মিটিংও নাই। তাহলে জোটটি আছে কি নাই আমি তো জানি না ভাই। কেউ যদি বলে আছে আমি বলবো সত্য, আর কেউ যদি বলে নাই আমি বলবো সত্য। জেনারেল ইব্রাহিম যে ঐক্যফ্রন্ট এবং 18 সালের নির্বাচন বা সবকিছু মিলিয়ে আপনি সহ আমি চাই যে ঐক্যফ্রন্টের আরো 2-1 জনকে নিয়ে একটি আলোচনা করতে। আমরা তাহলে ভুলগুলো যদি আলোচনায় আসে তাহলে হয়তো ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণে সহজ হবে। তো আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই যে আপনি জানেন যে আমার ছোট বোনকে বাংলাদেশের সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং মাদক অ্যাক্ট ধরে গ্রেপ্তার করে জেলে পুরে রেখেছে। তো অপরাধী হচ্ছে আমি সরকারের দৃষ্টিতে। সাফারার হচ্ছে আমার ছোট বোন, যার 3টি বাচ্চা আছে। এবং আমরা এ পর্যন্ত যতগুলো জামিনের আবেদন করেছি এ পর্যন্ত আমরা জামিন পাচ্ছি না। হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিস 4 দফা সময় নিয়েছে এবং বিস্ময়করভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্যাংশন হলো, স্যাংশনের পরদিন গোয়েন্দা পুলিশ তাকে আরো 10 দিনের রিমান্ডের জন্য আবেদন করলো। যেহেতু হাইকোর্টে পেন্ডিং, রিমান্ড দেওয়া হয়নি। গত 2 দিন আগে র‍্যাব আবার নিয়ে গেল তাকে আরো রিমান্ডের জন্য। এখন আমি যতটুকু লয়ারদের সঙ্গে কথা বলে বুঝতে পারছি তাদের যে আবেদন, সবকিছুতে কিন্তু আমি পয়েন্টেড যে তার ভাই এই করে, তো তার সাথে কথা বলে আমাদের জানতে হবে তার ভাই আর কি করবে, এরকম একটা বিষয়। তো বিং এ জার্নালিস্ট, আমি গত মানে 24-25 বছর সাংবাদিকতা করি। আমার সোর্স কি আমার ওয়াইফ জানে? আমি কি আমার রিপোর্টিং এর কোনো বিষয় আমার বন্ধু জানে? কেউ তো জানে না। সো এই যে হ্যারাসমেন্ট, বাংলাদেশের এত বিবেকবান মানুষ, আমাদের আর্মিতে, আমাদের র্যাবে, পুলিশে, প্রশাসনে বিবেকবান এতগুলো মানুষ, এত জায়গাগুলো থাকার পরেও একটি স্পষ্ট একটি হ্যারাসমেন্ট তারা কেন বুঝতে পারছেন না? তাদের কি বোন নাই? তাদের কি ফ্যামিলি মেম্বার নাই? ভাইয়ের জন্য কি কখনো বোনকে আক্রান্ত করা যায়? যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করেন তারা কি ফ্যামিলির দিকে আক্রমণ করবেন? তো এই যে জায়গাগুলো আপনি কি মনে করেন একজন সাবেক সেনা কর্মকর্তা, একজন রাজনীতিবিদ, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার মূল্যায়ন কি? এই যে জায়গাটা কেন এতটা নির্দয় হয়ে গেল একটি গৃহবধূর উপরে, যার 3টি বাচ্চা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে? এটার উত্তর দেওয়া স্পষ্ট ভাষায় একটা অংশের উত্তর দেওয়া যাবে, পুরাটার দেওয়া যাবে না। এখন থেকে 4 বছর আগে বাংলাদেশ কল্যাণ পার্টির তৎকালীন মহাসচিব জনাব এম আমিনুর রহমান, তাকেও এরকমই গুম করে ফেলা হয়েছিল। তাকে গুম করে ফেলা হয়েছিল, অন্তত আমরা জানতামই না যে সে কোথায় আছে। আপনার বোন কোথায় আছে আপনারা অন্তত জানতেছেন। ফাইন, আমি আপনার প্রসঙ্গে এটা আপনাকে ডাইলিউট করছি না, হালকা করতেছি না। তো 4 মাস 4.5 মাস পর বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব জনাব এম আমিনুর রহমান কে তারা গুলশান 2 নম্বর গোলচক্করের কাছে ফুটপাতে ছেড়ে দেয়। তার 1 ঘন্টা পরে তারা গ্রেপ্তার করে, বলে তিনি বিচ্ছিন্নভাবে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করছিলেন দেখে তাকে আমরা গ্রেপ্তার করেছি। এটা বাংলাদেশের একটা খুব পরিচিত ডায়ালগ, এটা খুব পরিচিত ডায়ালগ। তো আপনার বোনকে যে নিয়ে গেছে এটা একান্তভাবেই মানবাধিকার লঙ্ঘন, এটা মানবিকতার বিরুদ্ধে একটা অপরাধ। কারণ দোষী আপনি হতে পারেন, আপনার বিচার ওনারা সামনে পাচ্ছে না বলে করছে। এখন মনে করুন বর্তমান রাজনৈতিক সরকার বলেন যে আমরা আইনের শাসন কায়েম করতে চেষ্টা করছি, কিন্তু মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে আপনি দেখুন, যেখানে আদালত ফেল করেছে সেখানে বর্তমান প্রধানমন্ত্রী মহোদয়া তাকে জেলখানা থেকে বের করে গুলশানে তার বাড়িতে ফিরোজাতে থাকার অনুমতি দিয়েছেন। তাহলে এক্সিকিউটিভ রুলস ওভার দি জুডিশিয়ারি, এটা আমাদের সংবিধানই আছে। আমি আবার একটা কথা বলে যাই, এই সংবিধান আমার এখানে এই যে লেখা আছে, এখানে এই যে সংবিধান,
এই যে সংবিধান, বাংলাদেশের সংবিধান, এটা টেবিলে থাকে, পবিত্র কোরআন শরীফ একটা আর সংবিধান একটা আমি সবসময় রাখি। কারণ একটা হচ্ছে মানব জাতির জন্য সংবিধান, আরটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এখানে এটা বলার জন্য কথায় কথা বলতেছি আর কি, মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য এত বেশি ভ্রান্ত, এত বেশি মিসলিডিং, এটা আমি বলতে পারবো না আপনাকে। এটার জন্য 1991 সালের সেপ্টেম্বর মাসের সরকারি দল দায়ী। ওই সময় আপনি তো বয়সে কুলাবে, যাদের বয়স একটু কম তাদেরকে মনে করাই দিচ্ছি, কারণ এখন থেকে তো 30 বছর আগের কথা। 30 বছর আগের কথা। যিনি আজকে প্রখ্যাত সাংবাদিক 32 বছর বয়সের, তিনি তখন দুধের শিশু, তিনি তখন দুধের বোতল খাচ্ছিলেন। ওই সময় বাংলাদেশ চলতেছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে। আমাদের অনেক সাংবাদিক ভাই আছে, দারুণ কাজ করে, অনুসন্ধানী রিপোর্ট দেয়। আর অনেক সাংবাদিক ভাই আছে গোড়া ডেপথে, যেমন একটা ইউটিউব চ্যানেল আছে ডেপথ অফ কোরআন, এটা দেখার আহ্বান রাখলাম। ডেপথ শব্দ সাথে হঠাৎ মনে আসলো। ডেপথ অফ কোরআন পরিচালিত, আমি নিজে পরিচালনা করে একটি ইউটিউব চ্যানেল, অনলি অন কোরআন, আর কিছু না, আপনারা দেখবেন। তো যেটা বললাম যে কি বললাম যে 91 সালে আমাদের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল। কেন আপনার প্রশ্নের উত্তরে বলছি। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যখন পট করে আহ্বান করা হলো যে আমরা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে ফেরত যাব, তখন এই সংবিধানটা সংশোধন করা হয়েছিল। এই সংবিধান সংশোধন করতে গিয়ে যাহা কিছু ক্ষমতা ছিল প্রেসিডেন্টের, অনেকটা এরকম, আমার কথাটাকে হুবহু নিয়েন না প্লিজ, যাহা কিছু বলা ছিল প্রেসিডেন্টের ক্ষমতা হিসাবে, তাহা কিছু দিয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা হিসেবে। ফর দি ওয়ার্ড প্রেসিডেন্ট, রিড দি ওয়ার্ড প্রাইম মিনিস্টার। এখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন অসীম ক্ষমতার অধিকারী। জাস্টিস শাহাবুদ্দিন বলেছিলেন, দ্বিতীয়বার যখন তিনি রাজনৈতিক দল কর্তৃক মনোনীত হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন, বিচারপতি শাহাবুদ্দিন, যিনি 91 সালে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রেসিডেন্ট ছিলেন, যার অধীনে সেই স্বচ্ছ নির্বাচনটা হয়েছিল, তিনি বললেন আমার হাতে ক্ষমতা আছে দুইটা, সংবিধান কর্তৃক দেওয়া, মেজরিটি দলের লিডারকে প্রধানমন্ত্রী বানানো, প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া, আর একটা ক্ষমতা আমার আছে যেটা সংবিধানে লেখা নাই, এটা হলো মাজার জিয়ারত করতে যাওয়া। একটু মনের দুঃখে বলেছিলেন। এইরকম একটা লপসাইডেড, LOPSIDED, বেয়াদবি নিবেন না, লপসাইডেড, এটা বাংলা কি আমি জানি না, ভারসাম্যহীন বললেও কম বলা হয়। সংবিধানে যদি রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকতো, আজকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারতেন, আপনি রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারতেন। আমরা আবেদন করেছি, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আমাকে সুযোগ দেন বেগম জিয়াকে নিয়ে বলবো, কিন্তু পাইনি। কেন? উনাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ারেন্স না দেয়, তাহলে উনি যেটা বলতে পারবেন না, উনি তো সেই সুযোগ আমাকে অনুমতিও দিতে পারবেন না। ওকে, এখন আপনার মনের ব্যাপারে আমাদের বক্তব্য, বাংলাদেশের সচেতন সমাজ, বাংলাদেশের সচেতন নাগরিকগণ, বুদ্ধিজীবীগণ, অধ্যাপক মন্ডলী, মানবাধিকার কর্মীগণ সোচ্চার হওয়া প্রয়োজন এবং বাঞ্ছনীয়। এটা কনক সরার বোন, এটা ছোট পরিচয়। বড় পরিচয় একজন গৃহিণী, একজন 3টি বাচ্চার মা, একজন নারী, যিনি কোনো রাজনৈতিক কর্মে, কোনো কি বলে এই হাবিজাবিতে বা রাষ্ট্রবিরোধী কাজে জড়িত না, টাকা আপনি নিয়ে গেছেন। এটা একান্তই একটা ইংরেজিতে বলে ভিন্ডিকটিভনেস, আপনাকে কাবু করার জন্য। আপনারা অনেকেই অনেক কিছু বলেন, বা আপনাদের চ্যানেলে অনেকেই বলে, যেটা দেশে থাকলে হয়তো আপনি বলতে পারতেন না, হয়তো। জি, বাংলাদেশের মিডিয়া। আমি আপনার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলবো যে আপনার ছোট বোনের জন্য আমার আবেদন থাকবে মাননীয় বর্তমান সরকারের প্রতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি, আপনারা মেহরবানি করে মানবিক দৃষ্টিতে ভদ্রমহিলাকে ছেড়ে দিন, তার শিশু সন্তানদের দিকে তাকিয়ে মানবিকতার খাতিরে ছেড়ে দিন, তাকে জামিন দিন। তার কোনো অপরাধ হয়ে থাকলে আদালতে সেটা চলবে। আমাদের আদালতগুলি সম্বন্ধে কিছু বললে হয়তো আবার কন্টেম্পট অফ কোর্ট হয়ে যেতে পারে, কিন্তু বাস্তবতা দাঁড়াইলো যে গত 2009 সালের জানুয়ারি থেকে নিয়ে বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন ডাইমেনশনে একটি আওয়ামী লীগ জেনারেশন সৃষ্টি হয়েছে। অর্থাৎ আপনি আওয়ামী লীগ করেন কিনা, বা আপনার বাবা আওয়ামী লীগ করে কিনা, বা আপনার ফুফা আওয়ামী লীগ করে কিনা, বা আপনার চাচা বা খালু করে কিনা, আপনার বড় ভাই করে কিনা, আপনার যদি কোনো রকমের গন্ধ পাওয়া যায় যেটা এর সঙ্গে নয়, বির সঙ্গে, এ আর বি এর সঙ্গে, তাহলে আপনি এ হইলে বেঁচে যাবেন, বি হইলে বাঁচবেন না। পাবলিক সার্ভিস কমিশন বলেন, বা এটা বলেন বা ওটা বলেন, আমি অনেকগুলো নাম আর নিচ্ছি না ইচ্ছা করে, তো আপনি সেখানে ফেসে গেছেন, কিছু করার নাই।
আলাল ভাইয়ের মোয়াজ্জেম হোসেন আলাল ভাই প্রিয় ভাজন নেতা আমাদের, উনি তো বিএনপির মধ্যে সবচেয়ে বেশি মামলা ওনার নামে, কেন? ওনার কণ্ঠটা স্তব্ধ করার জন্য। তো জি সেটা হয় নাই, কণ্ঠ স্তব্ধ করতে পারে নাই। মিশরের জনাব আবুল ফাতাহ সিসি এটা করছেন, রোমানিয়াতে চসেস্কু এটা করেছিলেন, ইরাকে সাদ্দাম হোসেন এটা করেছিলেন, সুদানে বশির সাহেব করেছিলেন, ইন্দোনেশিয়াতে জেনারেল সুহার্টো করেছিলেন, ফিলিপাইনে ফার্ডিনান্ড মার্কস করেছিলেন, বর্তমান ফিলিপাইনে শুনেছি ডুয়ার্টো বোধহয় ওনার নাম, প্রেসিডেন্ট ডুয়ার্টো বোধহয় উনি করেছেন। তো এটা কম্বোচিয়াতে 73-74 সালে ওদের নাম জানি কি ছিল, কম্বোডিয়াতে ওরা যে নামটা ভুলে গেছি, ওই সরকারের নাম, যাদের সবার ফাঁসি হয়েছে, প্রায় 10-12 জনের ফাঁসি হয়েছে আর কি। তো এরকম মানবাধিকার লঙ্ঘন করে, মানুষকে জিম্মি করে, মানুষকে বন্দি করে, তাদের আত্মীয় স্বজনের উপরে চাপ প্রয়োগের যে রীতির বা রেওয়াজ, এটা কাম্য না। এটা আমি আবেদন করব বর্তমান সরকার যেন এই পন্থাটা পরিহার করে। তারা যদি মনে করে আপনার বিরুদ্ধে তারা ওয়ারেন্ট দেখ, আপনার বিরুদ্ধে অপরাধ আনুক, তারা আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশের মাধ্যমে ওয়ারেন্ট ইস্যু করুক, আপনাকে ধরুক, কিন্তু আপনার জন্য আপনার পরিবার, আপনার বোন কষ্ট পাবে, এটা তো আসলে এটা মানা যায় না আর কি। আমি তো এর বেশি কিছু বলতে পারছি না কনক, আর আমার হাতে কোনো ক্ষমতা নাই। না, জেনারেল ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ আপনার এই সহানুভূতির জন্য এবং এই আবেদনের জন্য। এবং বিষয়টি অত্যন্ত দুঃখজনক যে ধরেন বাংলাদেশে আসলে দেখেন যে বাংলাদেশের গণমাধ্যমগুলো যখন স্তব্ধ, বাংলাদেশের গণমাধ্যমগুলো যখন সত্য আলোচনা করতে পারছে না, কথা বলতে পারছে না, তখনই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বিকল্প গণমাধ্যম হয়ে উঠেছে। বাংলাদেশের মানুষ কিন্তু এখন অধিকাংশ ক্ষেত্রেই সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল, সঠিক তথ্যের জন্য, সঠিক বিশ্লেষণের জন্য। তো সেই জায়গাটায় এগুলো দুঃখজনক। আমি মনে করি যে এই কাজগুলো আসলে সরকারকেই আরো ড্যামেজ করবে, সরকারকেই আমি ক্ষতিগ্রস্ত। একটা কথা ভুলে গেছি আপনার কথায়, আমি একটা কথা এখন থেকে 12-14 মিনিট আগে বলতে ভুলে গেছি। এখন থেকে 12-14-15 মিনিট আগে যে প্রসঙ্গটা ছিল জাতীয় সরকার বা নির্বাচন, আগামী দিনে নির্বাচন নিয়ে, ওই সময় কথাটা বলা উচিত ছিল। আপনি যদি খেয়াল করে থাকেন, আপনি বাংলাদেশ ছেড়ে বিদেশে গিয়েছেন কয়দিন হলো ভাইয়া? আমি এই তো 15 শেষে চলে আসছি আর কি আমি। আচ্ছা, 15 তো শেষে। ধরেন আমাদের কাফি কামাল চলে গেছে, আপনি চলে গেছেন, আরো অনেকেই চলে গেছে। অনেক সাংবাদিক তো বাইরে। অনেক সাংবাদিক। তো যেটা আপনার সামনে তুলে ধরতে চাচ্ছি যে বাংলাদেশে একটা স্লোগান ছিল, মাই টিভি বলে একটা বিখ্যাত টিভি আছে, সেই টিভিতে একদিন টক শোতে আমি নিজেও বলেছি, 5 বা 6 বা 7 বছর আগে। মাই টিভির অফিস তখন ছিল বাংলা মোটরের কাছে। এখন তো মাই টিভির খুব সুন্দর অফিস আছে হাতের ঝিলে। তো সেটা ছিল এই স্লোগানটা পাবলিক দিত, স্লোগানটা ছেলেমেয়েরা দিত, বঙ্গ না কঙ্গ, বঙ্গ বঙ্গ। মানে ছিল এই, হে বাংলাদেশ সামরিক বাহিনী, আপনারা কঙ্গোতে গিয়ে নির্বাচন করায় দিচ্ছেন জাতিসংঘের অধীনে, কঙ্গোবাসীর বিপদকে আপনারা তাদের পাশে দাঁড়াচ্ছেন, অথচ বঙ্গবাসীর পাশে আপনারা দাঁড়াচ্ছেন না। এখন 2018 সালের নির্বাচনে 4-5 দিন আগে, 10 দিন বা কয়েকটা দিন মাত্র আগে, ডয়সে ভ্যালির জনাব খালিদ মহিউদ্দিন একটা ইন্টারভিউ নিয়েছিলেন, একজন সম্মানিত সাবেক সেনা কর্মকর্তার, অনেক জ্যেষ্ঠ। তো সেটা তো দেশবাসী শুনেছে। কিছু ব্যক্তি খালেদ মহিউদ্দিনের সমালোচনা করেছে যে আপনি যথেষ্ট কঠোরভাবে তাকে ধরেন নাই, আর কিছু ব্যক্তি মেহমানের সমালোচনা করেছে যে উনি পিছলাই গেছেন সবকিছুতে। কিন্তু আমি একজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে বলবো, সেনাবাহিনীর নির্বাচনী ভূমিকা প্রসঙ্গে বই অত্যন্ত পরিষ্কার। বাংলাদেশ সেনাবাহিনীকে পঙ্গু করে রাখা হয়েছিল, প্যারালাইজ করে রাখা হয়েছিল, যে সেনাবাহিনী যেন কোনো মতেই কোনো সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে কোনো ভূমিকা রাখতে না পারে। পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল 90% পুলিশের হাতে, 10% বিজিবির হাতে। এখন দেশটা কোথায় গেছে? ওই যে বললাম বঙ্গ না কঙ্গ, এটা যদি এখন থেকে 12 মাস পর, এখন থেকে 14 মাস পর, এখন থেকে 18 মাস পর দাবিটা আবার ওঠে, আমি জানি না এটার প্রতি উত্তর কি হবে। তবে আমি মনে করি আমি জানি দেশের বৃহত্তর স্বার্থে আমাদের প্রত্যেকটি বাহিনীর সজাগ এবং সচেতন হওয়া উচিত। দেশের প্রশাসনে যারা আছেন, দেশের বুদ্ধিজীবী যারা আছেন, শিক্ষক সমাজ যারা আছেন, তাদের প্রত্যেককেই আসলে সচেতন হতে হবে। একটা যুক্তি, গল্পের জন্য যুক্তিটা শুনে দেই। মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সঙ্গে আমি অনেকগুলো বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান হিসেবে, 20 দলীয় জোটের একজন খাদেম হিসাবে আমি অনেকগুলো বড় বড় জনসভায়, বিভাগীয় জনসভায় গিয়েছি, রংপুর, রাজশাহী, এরকম। আমি যেহেতু একজন ছোট ব্যক্তি, আমার দল ছোট, আমার মর্যাদা ছোট,
সেই জন্য আমরা যখন বক্তব্য দিতাম তখন মাননীয় দেশনেত্রী মঞ্চে থাকতেন না, উনি আসতেন আর অনেক পরে। তো উনি এসে হয়তো আমাদের 4 দলীয় জোটের যারা প্রখ্যাত বড় জ্যেষ্ঠ নেতা, মুরব্বী, গুরুজন, ওনাদের বক্তব্যটা শুনতেন আর স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্যটা শুনতেন। আমরা অনেক ছোট, আমাদের বক্তব্য ওনার সামনে রাখার সুযোগ খুব কমই হতো। তো একদিন ঘটনাক্রমে হয় রাজশাহীতে অথবা রংপুরে আমি মাননীয় দেশনেত্রী আসার পর বক্তব্য রাখার সুযোগটা পেয়েছি। সেদিন আমি যুক্তিটা দিয়েছিলাম, এটা বলে যাই যে এখন থেকে 25 বছর আগে বা এখন থেকে 25 তো না 15-16 বছর আগে যখন বিচারপতি কে এম হাসান ওনার বয়স বাড়ানো নিয়ে ঝামেলা হইলো, বিএনপি একটা ঝামেলা সৃষ্টি করলেন নিজেরা বুঝে বা না বুঝে, এবং তখন আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন বিচারপতি কে এম হাসান 1984-85 সালে বিএনপির কর্মী ছিল, তার গায়ে এখনো বিএনপির গন্ধ আছে। এখন বিচারপতি কে এম হাসান 84-85-86 সালে যদি বিএনপি করে থাকেন, পরে তিনি পদত্যাগ করেছেন, পরে তিনি অ্যাটর্নি জেনারেল হয়েছেন, পরে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হয়েছেন, পরে আপিল বিভাগের বিচারপতি হয়েছেন, পরে তিনি প্রধান বিচারপতি হয়েছেন। উনি লাখ সাবান দিয়ে কতবার গোসল করেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। উনি ওনার কাপড় চোপড় কতবার লন্ড্রিতে দিয়েছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু মাননীয় নেত্রী শেখ হাসিনার মতে ওনার গায়ে বিএনপির গন্ধ 2006-07 সাল পর্যন্ত পাওয়া যাচ্ছিল। আর মাননীয় নেত্রী শেখ হাসিনা তো নিজেই সকল গন্ধের উৎপত্তি স্থল আওয়ামী লীগ। উনার শরীর থেকে আওয়ামী লীগের গন্ধটা ছড়াচ্ছে, সমস্ত পৃথিবীতে যাচ্ছে। সুগন্ধ বললে সুগন্ধ, গন্ধ বলে নেগেটিভ বলেন না। আপনি বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মানিয়ে নিতে রাজি ছিলেন না, অথচ আপনি একজন দলীয় ব্যক্তি হয়ে আপনার অধীনে নির্বাচন করতে বাধ্য করেছেন, এবং আমরা সেই নির্বাচনের ট্র্যাপের মধ্যে পা দিয়ে দিয়েছিলাম। আমি এটা বললাম যে জাতীয় সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের আইনটা যে বাতিল করা হয়েছে, তার জন্য যে সংসদীয় কমিটি করা হয়েছিল, সেখানে 2011-12 সালের বিরোধী দল উপযুক্ত ভূমিকা রেখেছে কিনা আমি জানি না, আপনারা গবেষণা করে দেখেন। কিন্তু সংক্ষিপ্ত রায় দেওয়ার পর দীর্ঘ রায়ের অপেক্ষা না করে বর্তমান রাজনৈতিক সরকার পার্লামেন্টে আইন সংশোধন করে, জি বলুন, সরি আমি হয়তো অন্য বিষয় চলে গেছি, সরি। তত্ত্বাবধায়ক সরকারের ওই প্রসঙ্গটা নিয়ে নিশ্চয় এখন আবার সময় আসছে আলোচনার, এবং ওই সময় তো ধরেন আওয়ামী লীগেরই স্ট্যান্ডিং কমিটি, আওয়ামী লীগের পক্ষের যে কমিটি সুরঞ্জিত সেনগুপ্তর নেতৃত্বে, তারাও তো তত্ত্বাবধায়কের পক্ষে সুপারিশ করেছিল। সো আওয়ামী লীগও তত্ত্বাবধায়কের পক্ষে কিন্তু শেষ মুহূর্তে ওই যে কথিত এই যে রায়ের যে অবজারভেশন, সেখান থেকে সবকিছু এলোমেলো হয়ে গেল। তো আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই নিকট ভবিষ্যতে আবারও আলোচনা করব। জেনারেল ইব্রাহিম, আপনি সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক মূল্যবান আলোচনা করেছেন। নিশ্চয়ই সাধারণ দর্শক এবং আমাদের রাজনৈতিক পর্যায়ে এবং প্রশাসনিক পর্যায়ে যারা আছেন তারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন আপনার এই আলোচনা থেকে। আপনার শেষ মন্তব্য। সবার কাছে দোয়া চাই। আজকে যে রবিবার দিনটা একটু খারাপ গিয়েছে, শরীরটা কাশি এবং গায়ে গায়ে জ্বর ছিল, সর্দির জ্বর হবে, কারণ গতকাল শনিবারে নারায়ণগঞ্জে গিয়েছে, 3-4 কিলোমিটার হেঁটেছি, 1-1.5 ঘন্টা রিক্সার উপরে দাঁড়াইছিলাম, রিক্সাটা চলছে মিছিলের সঙ্গে, সবকিছু মিলাইয়া হঠাৎ করে শরীরে পরিশ্রমটা হওয়াতে আর 3 কিলোমিটার হাঁটার পরে আবার ঠান্ডা পানি খেয়ে ফেলছিলাম ভুলে, এটা আমি কখনো করি না, ফলে একটু কাশি আর জ্বর জ্বর ভাব ছিল। আল্লাহ এটা সুস্থ করে, দেশবাসী যদি দোয়া করেন। বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আমি দেশবাসীর প্রতি সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অত্যন্ত ক্রান্তিকাল পালন করছি। আমার আবেদন, হুজুগে কোনো সিদ্ধান্ত নেবেন না, হুজুগে কোনো মন্তব্য করবেন না, লিবারেল ভাবে চলবেন, জবান সংযত রাখতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে, বুদ্ধিটাকে 3 মাস 3 বছরের দূরে ফেলে দিয়ে বিবেচনা করতে হবে কি হতে পারে। আরেকদিন আপনার সঙ্গে আশা করি দেখা হবে কনক সরোয়ার, আমরা একটু আভ্যন্তরীণ বিষয় বা আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলবো। অনেক অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে বোধ হয় প্রায় 1 বছর 4 মাস পর আপনার এখানে আসলাম। অক্টোবর 2020 আপনার এখানে এসেছিলাম। জি জি, দীর্ঘ সময় পরে আপনাকে তো পাওয়াই মুশকিল। আশা করি আপনি আবার আল্লাহ রহমত করুক, দোয়া রাখবেন, আমার প্রতি সদয় হবেন এবং আমাকে সময় দিবেন। আমরা আপনার আলোচনা শুনতে চাই। তো আল্লাহ রহমত করুক, দোয়া। অসংখ্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন, বাংলাদেশকে সুরক্ষিত রাখুন। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ যারা আপনার এই আলোচনা শুনলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই এই আলোচনার মর্মার্থ আপনারা উপলব্ধি করতে সক্ষম হবেন। নিশ্চয়ই বাংলাদেশ সকল সংকট কাটিয়ে, সকল বিপদ কাটিয়ে বাংলাদেশ
সত্যিকারের গণতন্ত্রের পথে হাঁটবে, বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, সুশাসন কার্যকর হবে। দর্শক, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের মতামত দিন, আপনাদের মতামত দিন। আপনাদের মতামত, আপনাদের সাবস্ক্রিপশন এই চ্যানেলটি এগিয়ে যাওয়ার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, ভালো থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।